গীত গোবিন্দের কবি, পৃষ্ঠা 41। মহাকবি ধৈ তার অট্টালিকার পাঠক কক্ষে একটি পুঁথির সামনে ভ্রু কুঞ্চিত করে বসেছিলেন। গীত গোবিন্দের এই নতুন পুঁথিটি পাঠিয়েছেন জয়দেব স্বয়ং। শুধু ধৈ নয়, গোবর্ধন, শরণ এবং উমাপতিধরও পেয়েছেন জয়দেবের প্রীতি উপহার। ভূর্জপত্রের সুন্দর হস্তাক্ষর শোভিত পুঁথিগুলি বহু যত্নে বহু ব্যয়ে বানিয়ে দিয়েছেন জয়দেব। ধৈর চোখ আটকে রয়েছে গীতগোবিন্দের প্রথম স্বর্গ, সামদ দামোদরের 4 পংক্তির একটি শ্লোক। বাচো বল্লবয়ত্তু মা পতিধর সন্দর্ভ শুদ্ধিং গীরাং জানিতে জয়দেব এবং শরণ শ্লাঘ্যে দুরহদ্রুতে শৃঙ্গারোত্তরসৎ প্রমেয় রচনৈরা চার্যগবর্ধন স্পর্ধিকোহপি ন বিস্মৃত শ্রুতিধর ধৈ কবিক্ষাপতে। ধীরে ধীরে পংক্তিগুলি আবার পাঠ করলেন ধৈ। আপাত দৃষ্টিতে সতীর্থ কবিদের প্রশংসাই করেছেন জয়দেব। কবি উমাপতিধর বাক্যকে পল্লবিত করেন, অর্থাৎ অনুপ্রাস, অলঙ্কার ইত্যাদিতে তিনি দক্ষ। পৃষ্ঠা 42। দুরহ পদের দ্রুত রচনায় শরণ সিদ্ধহস্ত। শৃঙ্গার রসের সৎ ও পরিমিত রচনায় গোবর্ধনের সমকক্ষ কেউ নেই। আর কবি ধৈ, তিনি শ্রুতিধর। আপাত দৃষ্টিতে স্তুতি, কিন্তু বারবার পাঠ করেও ধৈর সংশয় কাটছে না। তার সন্দেহ যে নিরীহ 4টি পংক্তির পেছনে জয়দেব উজ্জ রেখেছেন এক বঙ্কিম ব্যঙ্গহাস্য, এক সূক্ষ্ম আত্মপ্রচার। অন্য কবিরা ভালো ঠিকই, কিন্তু স্বয়ং সম্পূর্ণ নন, তাদের নানান খামতি রয়েছে। একমাত্র জয়দেবী সর্বগুণ সম্পন্ন মহাকবি, অন্যরা খণ্ড মঙ্গলেশ্বর মাত্র। আদতে জয়দেবী কবিকুলের মধ্যে চক্রবর্তী রাজা। ধৈর চোখ আটকে গেল শ্রুতিধর শব্দটায়। শ্রুতিধর, শ্রুতিধর, তাকে শ্রুতিধর কেন বলছেন জয়দেব? শ্রুতিধর মানে তো যে কোনো বাক্য শোনা মাত্র তাকে স্মরণে রাখতে পারে। ধৈকে অন্য কোনো বিশেষণে ভূষিত না করে শ্রুতিধর আখ্যা দেওয়ার অর্থ? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ধৈর মাথায় খেলল জয়দেব কি বলতে চেয়েছেন। ধৈ শ্রুতিধর কারণ তিনি অনুকারক মাত্র। মহাকবি কালিদাসের মেঘদূতের ভাবৈশ্বর্য আত্মসাৎ করে তিনি পবনদূত রচনা করেছেন। ভাষায় ছন্দে 2 কাব্যে অসামান্য মিল। ধৈর এই অক্ষম অনুকারী কুম্ভিলক বৃত্তিকেই ব্যঙ্গ করেছেন জয়দেব। এক প্রবল মাৎসর্য এবং তৎসঞ্জাত ক্রোধ ধৈর মধ্যে শিখায়িত হয়ে উঠল। খর দৃষ্টিতে তিনি গীত গোবিন্দের পুঁথির ওপর চোখ বোলাতে লাগলেন। সামদ দামোদরের প্রথম শ্লোকটাই বা কি? মেঘৈর্মে দুরম বরং বনভূব শ্যামস্তমাল দ্রুময়ী নক্তং ভীরুরয়ং তুমেব তদিমং রাধে গৃহং প্রাপয় ইত্থং নন্দনিদেশ চলিতায় প্রত্যদ্ধ কুঞ্জদ্রুমং রাধা মাধবায়র্জন্তি যমুনাকুলে রহ কেলয়। ভ্রু কুঞ্চিত করে চেয়ে রইলেন ধৈ। এর অর্থই বা কি? জয়দেব লিখছেন বাসন্তী রাসের কথা, অথচ প্রথম শ্লোকে সম্পূর্ণ বিপরীত আবহ তৈরি হচ্ছে। আকাশ মেঘমেদুর, বনভূমি তমালে শ্যামল। বসন্তকালের আবাহনে মেঘমেদুর আকাশের অনুষঙ্গ আসছে কোত্থেকে? গীতগোবিন্দের প্রথম শ্লোকের এই রহস্যময়তা ধৈ এর আগেও অনুভব করেছেন। সেই সংশয় নিয়ে একবার, পৃষ্ঠা 43, তিনি গিয়েছিলেন কবি গোবর্ধনের কাছে। মহাকবি জয়দেব কি গঞ্জিকা সেবন করেন? কেন বলছো এ কথা? জয়দেব তো গাঁজা খাবার ছেলে নয়। বাসন্তী রাসের বর্ণনায় মেঘমেদুর অম্বরের অবতারণা করেছেন কেন? ও এই কথা। স্মিত হাস্যে ধৈকে আশ্বস্ত করেছিলেন গোবর্ধন। জয়দেবকে আমিও এটা জিজ্ঞেস করেছিলাম। কি বলল? ও এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, তুমি যদি ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডের 15 অধ্যায় পাঠ করো তাহলে ওই আখ্যান পাবে। একদিন নন্দবালক কৃষ্ণকে বুকে নিয়ে ভান্ডির বনে গরু চড়াচ্ছিল। হঠাৎ কৃষ্ণের মায়ায় নভমণ্ডল মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত ও বৃষ্টিপাত শুরু হলো। এমন সময় ঈশ্বর প্রেরিত হয়ে শ্রী রাধা কৃষ্ণের কাছে এলেন। জয়দেব এই শ্লোকটা থেকেই অনুপ্রেরণা পেয়েছে। শ্লোকটা পড়লে তোমার মনে কোনো সংশয় থাকবে না। ধৈ ভাঙবেন তবু মচকাবেন না, পুনরায় তর্ক জুড়েছিলেন। কিন্তু গীতগোবিন্দের ভাষা কি দেবভাষা বলে মনে হয় আপনার? কেন? আমার তো মনে হয় এটা অপভ্রংশ ছাড়া আর কিছু নয়।
কিছু অপভ্রংশ পদের ওপর জয়দেব সুর সংযোগ করে সুলভ জনপ্রিয়তা পেয়েছেন। গানগুলোর মাঝে মধ্যে যে শ্লোক, তা তো বিশুদ্ধ সংস্কৃত। আসলে জয়দেব কাব্য আর সঙ্গীতের জগতে সম্পূর্ণ নতুন পথ কেটেছে। এর মূল্যায়ন হতে সময় লাগবে। গীতগোবিন্দ মহৎ সৃষ্টি, এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই। স্মৃতি থেকে গোবর্ধন আবৃত্তি করেছিলেন গীতগোবিন্দের একটি সুখ্যাত গীত। চন্দন চর্চিত নীলকলেবর পীত বসন বনমালী কেলি চলন মর্ণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ স্মিত শালী। সেদিন আমার শিবিকা বাহকেরা এই গানটা গাইছিল। ভাবো একবার, আমাদের কাব্য রাজসভায় পাঠ হয়, মহারাজ সুখ্যাতি করেন এই পর্যন্ত। পৃষ্ঠা 44। আর সামান্য শিবিকা বাহকরা গুনগুন করে জয়দেবের গীত গাইছে। এই ধরনের সুলভ জনপ্রিয়তাই কি আমাদের কাম্য হওয়া উচিত? অবজ্ঞা ও মাৎসর্যে ধৈর মুখ বঙ্কিম হয়ে উঠেছিল। ধৈর মুখ বিকৃতি চোখ এড়ায়নি গোবর্ধনের। মৃদু হেসে বলেছিলেন, আমার ভৃত্যরা যদি আমার শ্লোক আবৃত্তি করে তবে আমি অন্তত অসুখী হব না। বুঝলে, জয়দেব প্রতিভা, বিশাল মহাকায় প্রতিভা। ও কোথায় আর আমরাই বা কোথায়? গোবর্ধনের সেদিনের সেই বাক্য গুঞ্জরিত হতে লাগলো ধৈর স্মরণে। ও কোথায় আর আমরাই বা কোথায়? ও কোথায় আর আমরাই বা কোথায়? একদিকে সর্বজনমান্য সর্বজনশ্রদ্ধেয় মহাপ্রতিভা, অন্যদিকে কবি নামধারী এক শ্রুতিধর অনুকারক। দু হাতে মুখ ঢাকলেন ধৈ। আর্তস্বরে বললেন, ঈশ্বর, যদি কাব্যানুভূতি দিলে তাহলে এত কম দিলে কেন, যে মহৎ মৌলিক কাব্য রচনা করতে অপারগ হই? আর এত বেশি বা কেন দিলে যে অন্যের মাহাত্ম্য প্রতি পদে প্রতি পলে অনুপলে অনুভব করি? প্রথম সর্গ, পৃষ্ঠা 45। মেঘৈর্মে দুরম্বরং বনভূব শ্যামস্তমালদ্রুময়ী নর্তং ভীরুরয়ং তমেব তদীমং রাধে গৃহং প্রাপয় ইত্থং নন্দ নির্দেশতশ্চলিতায় প্রত্যদ্ধ কুঞ্জদ্রুমং রাধা মাধবায় জয়ন্তী যমুনাকুলে রহকেলয়। সূত্রধরের মন্ত্রকণ্ঠে গীতগোবিন্দের প্রথম স্বর্গের প্রথম শ্লোক উচ্চারিত হল। লক্ষণাবতীর রাজসভায় গীতগোবিন্দের প্রথম স্বর্গ নৃত্য গীত সহকারে অভিনীত হচ্ছে। পরিপূর্ণ রাজসভা অগুরুগন্ধে আমোদিত, অতিথিবর্গ স্ব আসনে আসীন। মহিলা মঞ্চ কলভাসিনী, নারী সমাগমে চঞ্চল। প্রকাণ্ড আয়তাকার সভাগৃহ। তার এক প্রান্তে মণিকুট্টিমের উপর একটি বৃহৎ চক্রাকার বেদী। সেই পট্ট বেদিকায় কারুকার্য খচিত রত্নসিংহাসনে আসীন স্বয়ং মহারাজ লক্ষণ সেন। মাথার উপর বিচিত্র কারুকার্য খচিত শুভ্র চন্দ্রাতপ। পাশে অপেক্ষাকৃত ছোট দুটি সিংহাসনে আসীন দুই রাজপুত্র বিশ্বরূপ ও কেশব। লক্ষণ সেন খর্বাকৃতি পুরুষ, অশীতিপর পক্ককেশ, লোল চর্মবৃদ্ধ। বলি রেখাঙ্কিত মুখে জীবন সায়ান্নের ছাপ। আশেপাশে শিলাকুট্টিমের শুভ্র আস্তরণে বসে আছেন অমাত্যবর্গ। মহাক্ষ পটলিক, মহাকরণাধ্যক্ষ, মহামহোত্তক, মহাসান্ধি বিগ্রহিকরা। পৃষ্ঠা 46। উপাধানে অর্ধশায়িত হয়ে স্ফটিক পাত্রে গৌড়ীয় মাধ্যি সেবন করতে করতে মৃদু বিশ্রম্ভালাপে মগ্ন। এক কোণে বিশিষ্ট পণ্ডিত, বিদ্বজন ও কবিদের আসনে জয়দেব, ধৈ, শরণ, গোবর্ধন ও উমাপতিধরকে দেখা যাচ্ছে। যোগেশ্বরও ভব্য সভ্য পোশাকে মাথা নত করে সেখানে বসেছে। সভাকক্ষের অন্য প্রান্তে অনেকগুলি উচ্চ দীপদণ্ড চক্রাকারে সাজানো। সেখানে এক স্বতন্ত্র বেদিকার উপর জনাছয়েক নারী নৃত্যশিল্পী প্রতীক্ষারত। বেদিকার ঠিক নিচে জনাদশেক সুন্দরী যুবতী বীণা, মৃদঙ্গ, মঞ্জিরা হাতে মণ্ডলাকারে বসে আছে। নৃত্যনাট্য চলাকালীন এরাই গান গাইবে। নির্ধারিত সময়ে মহারাজের সৌম্য দর্শন ভাট দাঁড়িয়ে উঠে সমবেত ভদ্রমণ্ডলীকে সম্বোধন করলেন। ভ্রমরপুঞ্জের মতো মুখর কলকুঞ্জন সহসা ক্ষান্ত হল। সম্রাট লক্ষণ সেনের গুণ গরিমা কীর্তন এবং মহাকবি জয়দেবের পরিচয় প্রদান করে অনুষ্ঠান শুরু হল। মালব রোগে রূপক তালে রচিত প্রথম গান তখন শুরু হয়ে গেছে। প্রলয় পয়ধি জলে ধৃত বান শিবেদং বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশবধৃত মিনশরীর জয় জগদীশ হরে। সুরের ইন্দ্রজাল সভার মধ্যে সম্মোহন বিস্তার করল।
সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগলেন। ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরনিধরন কিনচক্র গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে বসতি দশন শিখরে ধরনি তব লগ্না শশিনি কলঙ্ক কলে বনিমগ্না কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। একে একে বিষ্ণুর বিভিন্ন রূপ যথা মীন, কূর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম ইত্যাদি অবতারের মাহাত্ম্য কীর্তন চলতে লাগল। পৃষ্ঠা 47। ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালং ধূমকেতুমিব কিমপি करालम কেশবধৃত কলকি শরীর জয় জগদীশ হরে। কল্কির নামোল্লেখে গোবর্ধন নড়ে চড়ে বসলেন। কল্কি অবতারই আমাদের এখন প্রয়োজন। ম্লেচ্ছরা প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। শরণ ঘাড় নাড়লেন। উত্তরা পথে ওরা তাণ্ডব চালাচ্ছে, অরাজক অবস্থা। ধিন তাক ছন্দে মৃদঙ্গ বাজতে লাগলো। রাজসভার মধ্যে রসের লহর তুলে অপূর্ব সঙ্গীত প্রবাহিত হলো। প্রগাঢ় যৌবনা নর্তকীরা বাহুবল্লরী সঞ্চালিত করে নিপুণ চরণ নিক্ষেপে সভা মধ্যে যেন ইন্দ্রলোক সৃজন করলেন। সমাগত বুধমণ্ডলীর সঙ্গে সঙ্গে নবাগত যোগেশ্বরও নির্বাক বিস্ময়ে শুনতে লাগল। ষড়যন্ত্র। পৃষ্ঠা 48। তোমাদের শত্রুধ্বজোত্থান পুজো আর হয় না? না, বহুদিন বন্ধ হয়ে গেছে। কে করবে? চারুদত্ত মুখ বেঁকালেন। শত্রুধ্বজ এখন লাঙলের ইশ বা মেড়া বাঁধার দণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিশীথ রাতের আগন্তুক দীর্ঘশ্বাস ফেললেন। কি ছিল আর কি হলো! আমরা শ্রেষ্ঠীরা শত্রুধ্বজোত্থান পুজোয় কি ধুমধাম করতাম, কি জাঁকজমক! বল্লাল সেনের সময় থেকেই তো পড়তি দশা। শ্রেষ্ঠীরা রাজ্য ছেড়ে পালাচ্ছে। এ রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। তোমাদের মতো তরুণ যুবারা যদি হাল ছেড়ে দেয় তাহলে চলবে কি করে? আপনি কি করতে বলেন? বদলে দাও, এই দুর্নীতিগ্রস্ত রাজপাট বদলে দাও। সেন রাজারা দেশের বুকের রক্ত চুষছে, তাদের গৌরবঙ্গ থেকে সমূলে বিতাড়িত করো। চারুদত্তের প্রাসাদোপম অট্টালিকার অভ্যন্তরীণ এক গুপ্ত কক্ষে গোপন সভা বসেছে। চারুদত্ত আছেন নিশীথ রাতের রহস্যময় আগন্তুক, আছেন আপাদমস্তক কৃষ্ণ বস্ত্রাবৃত আরো জনাদুয়েক অতিথি। বল্লভানন্দ অশীতিপর বৃদ্ধ, এককালে সুপুরুষ সুদর্শন ছিলেন। এখন বয়সের ভারে নুব্জ, মুখ অজস্র বলি রেখাঙ্কিত। পৃষ্ঠা 49। দীর্ঘ শ্বশ্রুগুম্ফ মুখমণ্ডলকে শোভিত করেছে। বয়সে প্রাচীন হলেও চোখের দৃষ্টি তীক্ষ্ণ। বোঝাই যায় যে তার মনন এখনো যথেষ্ট সজাগ ও সক্রিয়। চারুদত্তের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কেশব তোমার কাছে কত নিষ্ক নিয়েছে? মুখ বিকৃত করলেন চারুদত্ত। 2 কোটি। কবে ফেরত দেবে বলেছে? বলেছে তো শিগগিরই দেবে, কিন্তু এদের ওপর তো ভরসা রাখা যায় না। যথার্থ বলেছ। বল্লাল কি আমার কাছ থেকে কম সুবর্ণ ধার করেছিল? শোধ দেবার নাম নেই। আপনি কি করলেন? আরে সেই নিয়েই তো গোলমাল বাঁধল। শেষে উত্তক্ত হয়ে বললাম যে ফাঁকা কথায় চিড়ে ভিজবে না। টঙ্কা দিতে পারি, কিন্তু পরিবর্তে হরিকেলির রাজস্ব আমার চাই। তাতেই তো বল্লাল আমার উপর চটল। অন্ধকার ঘরে ম্রিয়মান মৃৎপ্রদীপ জ্বলছে। তার কম্পমান শিখায় অভ্যাগতদের ছায়া প্রলম্বিত হয়ে দেয়ালে পড়েছে। অতিথিদের সবার হাতেই গৌড়ীয় মাধ্যের ভৃঙ্গার। অবগুণ্ঠিত আগন্তুকদের মধ্যে একজন মুখের বস্ত্রাবরণ উন্মোচন করলেন। দীর্ঘ শত্রুমণ্ডিত সৌম্যমূর্তি। আচার্য গুণবিষ্ণু, রাজজ্যোতিষী, পরিচয় করিয়ে দিলেন চারুদত্ত। গুণবিষ্ণু বল্লভানন্দের দিকে চাইলেন। বল্লালে তো আপনাদের সুবর্ণ বণিকদের জাতে ঠেলেছিলেন, এমনি এমনি তো করেননি। হরিকেলির রাজস্ব চেয়েছিলাম। তাছাড়া মগধের অনঙ্গ পাল আবার আমার জামাই, সেই সন্দেহটাও ছিল। পাল রাজবংশকে তো সেন রাজারা দেখতে পারে না। আপনি গেলেন, আপনার পেছন পেছন অন্য বণিকরা গেল, গৌড়বঙ্গ শ্মশান হয়ে গেল। আরে তাই তো চারুদত্তকে বলছি, শুধু কৃষি নিয়ে কোনো রাজ্য টিকে থাকতে পারে? ব্যবসা চাই, বাণিজ্য চাই, বাণিজ্যে বসতি লক্ষ্মী। পৃষ্ঠা 50। গণবিষ্ণু প্রসঙ্গ বদলালেন। কুমার দত্ত ফিরে আসছে, শুনেছেন? কুমার দত্তের প্রসঙ্গে অভ্যাগতদের মধ্যে চাঞ্চল্য দেখা দিল। চারুদত্ত বললেন, এই নিষ্কম্বা কুলাঙ্গারটাকে মহারাজ শুনছি রাজ সেনাপতি করতে চান। আমার স্ত্রী তো ওর নাম শুনলে অসুস্থ হয়ে পড়ে। জানেন তো রাজসভায় কুমার দত্ত মাধবীকে কি হেনস্থা করেছিল?
জানি ও কম কুলবধূর সর্বনাশ করেছে। বল্লভানন্দের গলায় সমবেদনার সুর বেজে উঠল। আসছে নয়, এসে গিয়েছে। গঙ্গার ধারে নতুন যে পঞ্চভূমক অট্টালিকা তৈরি হচ্ছে সেটা বেনামে কুমার দত্তর। সময় হলেই ও আত্মপ্রকাশ করবে। চতুর্থ অতিথি মুখের বস্ত্রাবরণ উন্মোচন করে আলোচনায় যোগ দিয়েছেন কবি উমাপতি ধর। প্রায়ন্ধকার কক্ষে সমসাময়িক সমাজের চার বিশিষ্ট মানুষ হর্ষকণ্ঠে পারস্পরিক জল্পনা করতে লাগলেন। তারা কেউই খুশি নন। অনেক অভিযোগ তাদের। মহারাজ বিগত যৌবন, জরাগ্রস্ত, দুই রাজকুমার স্বেচ্ছাচারী, সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে। সব স্তরেই অবক্ষয়ের সুস্পষ্ট ছাপ। এরই মধ্যে বল্লভানন্দের স্থির কণ্ঠস্বর বেজে উঠল। আমি মগধ থেকে আসছি। তুরস্ক নেতা বখতিয়ার খিলজির সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে। সে আমাদের সহায় হতে পারে। শেষে যবনের শরণাপন্ন হতে হবে? উপায় কি? পাকে পড়ে মহামুনি বিশ্বামিত্রকে একদিন সারমেয় মাংস ভোজন করতে হয়েছিল। আমরা তো কোন ছাড়। অভ্যাগতরা আরো কিছুক্ষণ মৃদুস্বরে আলোচনা চালালেন। তারপর একে একে শিবিকায় নিষ্ক্রান্ত হলেন। রাত্রি তৃতীয় জাম। সতর্ক দৌবারিক তিনটি শিবিকাকে দেউড়ি অতিক্রম করিয়ে দিয়ে সিংহদ্বার রুদ্ধ করে দিল। বল্লভানন্দ রাতের আঁধারে চলে গেলেন। জরুরি কাজে তখনই মগধ ফিরে যাবেন তিনি। পপিপ, পৃষ্ঠা 51। কৈবর্ত নেতা কুলিকের একমাত্র সন্তান পপিপ দৈত্যকুলে প্রহ্লাদ। কৃষিকাজ, শস্ত্র চালনায় তার মন নেই। একাকী অধ্যাবসায়ী বালক পাঠাভ্যাসে নিমগ্ন। পাঠশালায় গুরুমশাইয়ের কাছে রাজভাষা সংস্কৃত শেখার জন্য হত্যে দিচ্ছে। কৈশোরের সঙ্গী সাথীদের বিদ্রুপ ক্রমেই খরতর হয়ে উঠছিল। এ কেমন কৈবর্ত সন্তান! পুরুষোচিত ক্রিয়ায় মন নেই, সরসন্ধানে মল্লক্রীড়ায় পারঙ্গমতা নেই। শুধু একাকী গৃহকোণে তৈলদীপ জ্বালিয়ে পুঁথি পড়ছে, আর পারে নৌকা বেয়ে নদীতে মাছ ধরতে। পরে প্রবাদ রটল যে পপিপ শুধু পুঁথিই পড়ে না, সে কাব্যও রচনা করে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হাতে হেনস্থার কোনো সীমা আর তার রইল না। চিরটা কাল কি ধর্মের ষাঁড় হয়েই থাকবে? ঘরের খেয়ে বনের মোষ না তাড়িয়ে কিছু কাজে কর্মে তো মন দিতে পারো। পিতা কুলিকের অভিযোগ বাক্যে গোঁজ হয়ে বসেছিল পপিপ। উত্তর দেয়নি। মনে মনে নিজের পিতাকে তখন সে অশ্রদ্ধা করতে শুরু করেছে। বাবা কি বোঝে? পড়েছে কালিদাস, ভারবি, ভাটের রচনা, জয়দেবের নাম শুনেছে। নিরন্তর পাঠাভ্যাসের ফলে পপিপের যে মানসিক প্রসার ঘটেছে তাতে কৈবর্ত সমাজে জলচ্যুত মিনের মতোই সে অস্বচ্ছন্দ। রাতে শুতে যাবার সময় প্রায়, পৃষ্ঠা 52, মনে মনে আবৃত্তি করে সেন রাজসভার কবি পঞ্চকের নামগুলি: শরণ, গোবর্ধন, উমাপতিধর, ধৈ, জয়দেব। বিশেষত জয়দেবকে মনে মনে গুরু হিসেবে বরণ করেছে সে। একলব্যের মতোই একনিষ্ঠ তার সাধনা। কুমার গ্রামে যেদিন গণধর্ষণ হয়, পপিপ সেদিন সম্মুখ সমরে ছিল না। গৌরী নদীর পার্শ্ববর্তী বেতসকুঞ্জে লুকিয়েছিল সে। ভেসে আসা যুদ্ধের কলরলে ভয়ে কাঁপছিল পপিপ। সহসা পায়ের শব্দ কানে এলো তার। একটি কৈবর্ত নারী দৌড়ে আসছে, কেশ বেশবাস বিস্রস্ত। তার পেছনে ধাবমান দুই রাজপক্ষীয় পদাতিক। পপিপের অদূরেই মাটিতে আছড়ে পড়ল নারী। পশুবৎ হুঙ্কারে দিকবিদিক বিদীর্ণ করে তার উপর লাফিয়ে পড়ল পুরুষ দুটি। গলা টিপে সবলে বিবসনা করল তাকে। কৈবর্ত নারীরা যথেষ্ট বলশালী হয়, এ রমণীয় ব্যতিক্রম নয়। নখ দাঁতের আঘাতে রক্তাক্ত হলো সৈন্য দুটি। এতে তাদের উত্তেজনা না কমে বরং আরো বাড়ল। ধীরে ধীরে নেতিয়ে পড়ল মেয়েটি। অসহ্য আক্ষেপে দুমড়ে মুচড়ে উঠল তার শরীর। সেই মুহূর্তেই তার চোখ পড়ল কয়েক হাত দূরে সংগুপ্ত পপিপের ওপর। অপলক সে চোখে নীরব অসহায় আরতি। মুখ ঘুরিয়ে শ্বাস স্তব্ধ করে বসেছিল পপিপ। দুটি সশস্ত্র রাজসৈন্যের মুখোমুখি হওয়ার সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই তার নেই। চুপিসারে প্রতীক্ষা করতে লাগলো পপিপ, কতক্ষণে নরপশু দুটোর কামোন্মত্ততা ক্ষান্ত হবে। পরে ধর্ষিতা নারীর প্রাণবায়ুরিক্ত সব পরিত্যাগ করে সৈন্যরা যখন চলে গেছে, তখনও অপলক খোলা চোখে চেয়েছিল মেয়েটি। কি ছিল সেই চাহনিতে? অভিযোগ, অনুনয়, আরতি। সেদিন একটা বড় ধাক্কা খেয়েছিল পপিপ। যে বিশ্বাসের ওপর সে তার জীবন গড়ে তুলেছে তা যেন টলমল করে উঠেছিল সহসা। যে সভ্যতা সংস্কৃতির বড়াই করে গৌড়ের রাজতন্ত্র, কোথায় গেল সেসব? কাব্য রস সম্ভোগের নিভৃত উচ্চ আশ্রয় ছিল পপিপের। তা থেকে বিচ্যুত হয়ে রূঢ় বাস্তবের মুখোমুখি হতে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল।
সেই অপলক চোখ তার সঙ্গ ছাড়েনি। মৃগাক্ষী নয়, এনাক্ষী নয়, সরল প্রাণ কৈবর্ত কামিনীর বিশ্বাস লুণ্ঠিত চাহনি। সেই চাহনির তাড়নায় বিবাগী হলো পপিপ গ্রাম ছেড়ে, স্বজন ছেড়ে, স্বজাতি ছেড়ে। গ্রামে ফেরার ইচ্ছে নেই, পথই আশ্রয়। তারপর ঘুরতে ঘুরতে অনেক ঘাটের জল খেয়ে একদিন ধূলি ধূসরিত পদে পৌঁছে গেল লক্ষণাবতী। লক্ষণাবতীর সুরম্য পথে পথে ঘুরে বেড়াতে লাগলো অকিঞ্চনের বেশে। শেখজি, পৃষ্ঠা 53। বরেন্দ্রীয় শীতার্ত সকালে একটি নির্মীয়মান মসজিদ প্রাঙ্গণে কিছু পালিত ময়ূর ময়ূরী ঘুরে বেড়াচ্ছে। সকালের আজান শেষ হয়ে গেছে, মসজিদ প্রাঙ্গণ স্তব্ধ। লক্ষণ সেনের হিন্দু রাজত্বে মসজিদ তৈরি সহজ নয়, কিন্তু এই মসজিদটি বেশ বর্বরন্ত। কোত্থেকে অর্থের সংস্থান হচ্ছে কে জানে। মসজিদ সংলগ্ন লঙ্গরখানায় দ্বীপ্রহরে প্রতিদিন শতাধিক ক্ষুৎপিপাসুর সেবা হয়। সে সময় ঠায় দাঁড়িয়ে থাকেন এক প্রবীণ মৌলবী। শেখজি আখ্যায় ভূষিত মৌলবীর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। মসজিদের সুবিশাল প্রার্থনা কক্ষ শূন্য হলেও পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র কক্ষের দ্বার রুদ্ধ। ছায়াবৃত সেই কক্ষে দুটি মানুষ বসে আছেন। ওপরের ঘুলঘুলি থেকে যে সামান্য সূর্যকিরণ আসছে তাতে একটা আলো আঁধারির পরিবেশ সৃষ্ট হয়েছে। শেখজি প্রবীণ, শ্বেত শস্ত্র সমন্বিত, মাথায় কৃষ্ণবর্ণ ত্রিকোণ শিরস্থান। সুখাসনে বসে আলবোলায় তাম্রকূট সেবন করছেন। মন্দ মন্দ ধূম নির্গত হয়ে ঘরের আবছায়া বাড়িয়ে দিচ্ছে। জাজিমে বসে আছে আমাদের পূর্ব পরিচিত রহিম। দুজনের মধ্যে নিম্নস্বরে কথোপকথন চলছে। পৃষ্ঠা 54। রায় লক্ষ্মণিয়ার খবর কি? বুদ্ধা হয়ে গেছে জনাব। এখন তখ্তের কাজ দেখে শাহজাদা বিশ্বরূপ আর কেশব। বহুত গোলমাল চলছে। কেন? রায় লক্ষ্মণিয়ার এক তরুণ শাহজাদা আছে, কুমার আলিপ, রানী বল্লভার বেটা। হ্যাঁ জনাব, বিমার আছে বচপন থেকে। রানী ওকেই তখ্তে দেখতে চান। বিশ্বরূপ আর কেশব কি বলছে? ওরা তো সেটাই চাইছে না জনাব। এই নিয়েই রাজসভায় দুটো ভাগ হয়ে গেছে। তবা তবা! শেখজি হর্ষধ্বনি করে উঠলেন। কে কোন পক্ষে আছে? রানী কুমার দত্ত চক্রায়ুত একদিকে, অন্যদিকে বিশ্বরূপ, কেশব আর ওদের পেটোয়া কিছু রইস আদমি। চারুদত্ত? চারুদত্তের কাছে শাহজাদা কেশব 2 কোটি নিষ্ক ধার নিয়েছে। উনি বিশ্বরূপ বা কেশবের ওপর খুশি নন। উমাপতি ধর? উমাপতিজিও খুশি নন। আমি লখনৌতি ছাড়ার আগে চারুদত্তের হাবেলিতে একটা খাস বৈঠক হয়, তাতে উমাপতিজি, গণবিষ্ণুজিও ছিলেন। ফকির কি বলল? উনি তো আমাদের মদত করতে এক পায়ে রাজি। উনিও চান শাহজাদা আলিপ মসনদে বসুক। কেন? ও সেটা চায় কেন? জানি না জনাব। আমার খত পেয়ে ও কি বলল? বলল যে সব রকমে মদত করবে। দরকার পড়লে ওর যে বিহার আছে সেখানে ফৌজ লুকিয়ে পর্যন্ত রাখবে। পৃষ্ঠা 55। কোনো খত ভেজেছে? হ্যাঁ জনাব। রহিম বস্ত্রাভ্যন্তর থেকে একটি ভূর্জপত্র বের করে শেখজিকে পড়ে শোনালো। শেখজির শত্রুমণ্ডিত মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। রহিম কবি কি বলেছেন জানো? ইধর হিন্দ মে হর তরফ অন্ধেরা। ভারতবর্ষে আজ চতুর্দিকে অন্ধকার। এই অন্ধকারেই আমি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। শেখজি নিমিলিত আঁখি খুলে গেল। বোঝা যায় যে তিনি জন্মান্ধ, কোনো চোখেই দৃষ্টি নেই। রহিম, আমি শেখ জালালউদ্দিন তবরেজি জন্মান্ধ, কিন্তু আমার হাজারটা চোখ। এই অধম কাফেরদের দেশ দৌর উল হরবকে আমি দার উল ইসলামে রূপান্তরিত করব, এই আমার পণ। রহিম চুপ করে রইল। তুমি পথশ্রান্ত, আজ আরাম করো, কাল ভোরে তোমায় বেরোতে হবে। কোথায়? তুমি যাবে চুনার। তোমাকে একটা খত লিখে দেব, অত্যন্ত জরুরি খত। সেটা অত্যন্ত সাবধানে তোমায় নিয়ে যেতে হবে। কদমবুসি করে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হলো রহিম। একাকী ছায়াঘন কক্ষে সুখাসনে বসে ধূমপান করতে লাগলেন শেখজি। কপালে চিন্তার ভাঁজ। বাইরে ময়ূরের কর্কশ কেকাধ্বনি ভেসে আসছে। অন্যদিকে স্থপতি বাস্তুকারদের হাতুড়ির ঠকঠক শব্দ। মসজিদ বড় হচ্ছে, নতুন একটা মিনার উঠছে। হাতুড়ির ঠকঠক আওয়াজে ধ্যান ভঙ্গ হলো শেখজির। তৃপ্ত মুখে তিনি এদিক ওদিক চাইলেন। ভারতে ইসলামের সুদিন সমাগত। দিকে দিকে তারই লক্ষণ দেখা যাচ্ছে। হৃষ্টচিত্তে শেখ জালালউদ্দিন তবরেজি দ্বীপ্রাহরিক প্রার্থনার জন্য চললেন। রাজ সকাশে যোগেশ্বর। পৃষ্ঠা 56।
নিমিলিত নেত্রে মহারাজ লক্ষণ সেন এবং সভাস্থ অভিজাত বর্গ গীত গোবিন্দের রসাস্বাদন করে চলেছেন। সাধু তদ্দদানং সুধাময়মিতি ব্যাহৃত গীতিস্তুতি ব্যজ্জাদুদ্ভট চুম্বিত স্মিতমনহারি হরি পাতুব। রাধিকা স্তুতির ছলে যার সুন্দর মুখ চুম্বন করেছিলেন, মধুর হাস্যে নিখিল মনোহারী সেই হরি আমাদেরকে রক্ষা করুন। জয়দেবের এই প্রার্থনায় গীত গোবিন্দের প্রথম স্বর্গ সামোদ দামোদর সমাপ্ত হল। ধীরে ধীরে চোখ খুললেন লক্ষণ সেন। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মৃদু স্বরে বললেন, ধন্য কবি। রাজানুজ্ঞায় একটি রাজকীয় পানের খিলি জয়দেবের হাতে কিঙ্করী অর্পণ করল। উঠে দাঁড়িয়ে নতমস্তকে গ্রহণ করলেন জয়দেব। হর্ষোল্লাসে করতালির ধ্বনিতে সভা ফেটে পড়ল। সবচেয়ে প্রকটভাবে হর্ষ প্রকাশ করলেন ধৈ। উপরের মহিলা কক্ষ থেকে লাজাঞ্জলি কবির ওপর বর্ষিত হল। জয়দেব দেখলেন এই সুযোগ। সব সময় মহারাজের সমীপে আসা তার পক্ষেও সুলভ নয়। পৃষ্ঠা 57। মহারাজ, আমার এক শ্যালক পল্লী থেকে লক্ষণাবতীতে সম্প্রতি এসেছে। সেও কাব্য রচনা করে। আপনি গুণগ্রাহী জেনে আপনাকে স্বরচিত কাব্য শুনিয়ে ধন্য হতে চায়। লক্ষণ সেনের অধরে ক্ষীণ হাসি ফুটল। কবিদের অত্যাচারে আমাকে দেখছি রাজত্যাগ করে বনবাসী হতে হবে। এত কবি কেন? তারপর পরিহাস ত্যাগ করে সহজ সুরে বললেন, বেশ তো, তোমার শ্যালক বলে কথা, নিয়ে এসো। জয়দেবের ইঙ্গিতে কম্পমান পদে যোগেশ্বর উঠে দাঁড়িয়ে আভূমি প্রণত হয়ে মহারাজকে অভিবাদন করল। রাজ সকাশে রিক্ত পানি হয়ে যেতে নেই। কেঁদুলির কাঠের ঘোড়া খুব বিখ্যাত। যোগেশ্বর তা উপহার স্বরূপ এনেছে। মহারাজ প্রসন্ন চিত্তে উপহার গ্রহণ করলেন। বলো কবি, বলো, তুমি কি রচনা করেছ? পা কাঁপছে যোগেশ্বরের, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। শীতের সন্ধ্যাতেও তার কপালে জমেছে বিন্দু বিন্দু শ্বেত। থেমে থেমে স্খলিত স্বরে সে আবৃত্তি করল লক্ষণাবতী আসার পথে রচিত হৈমন্তী বঙ্গভূমির রূপ বর্ণনাকারী শ্লোকটি। শালিচ্ছেদ সমৃদ্ধ হালিক গৃহা সংসৃষ্ট নীলোৎপল স্নিগ্ধ শ্যাম জব প্রোরহ নিবিড় বা দীর্ঘ শিমোদেরা মেদন্তে পরিবৃত্তে ধ্যেন্নন ডুহ ছাগা পলালই নরবই সংশক্ত খন দিক্ষু যন্ত্র মুখরা গ্রাম্য গুড়ামোদিন। লক্ষণ সেন নীরব রইলেন কিয়ৎক্ষণ। ভালো লেগেছে কি মন্দ তা মুখাভাবে বোঝা গেল না। শেষে দীর্ঘশ্বাস ত্যাগ করে অস্ফুট স্বরে বললেন, কিঙ্করী, কবিকে পান দাও। রাজকীয় গুবাক দেবার অর্থ কবিকে বিদায় জানানো হচ্ছে, সেটা না জেনে ইতস্তত করছিল যোগেশ্বর। জয়দেব তার বাহু আকর্ষণ করে নিজেদের গোষ্ঠীর মধ্যে টেনে নিলেন। কবি সংবর্ধনার পরে লক্ষণ সেন দুই রাজকুমারীর সঙ্গে মৃদু স্বরে কথা বলছিলেন। মাঝে মাঝে ফিরছিলেন পাশেই বসে থাকা শ্বেত শিরস্থান শোভিত বিরলকেশ এক ব্যক্তির দিকে। চক্রায়ুধ বেশ গুছিয়ে নিয়েছে। মহারাজের কত কাছে চলে এসেছে দেখেছ? শরণ মৃদু কণ্ঠে গোবর্ধনকে বললেন। পৃষ্ঠা 58। হবে না, কার ছেলে দেখতে হবে তো। মহামন্ত্রী হলায়ুদের ছেলে মহামন্ত্রী হবে, মহারাজের প্রিয় পাত্র হবে, এতে বিস্ময়ের কি আছে? অকাল কুষ্মাণ্ডটা বাপের গুণে ছিটে ফোটাও যদি পেত। মিষ্ট বাক্যে কৈতবে মহারাজকে বশীভূত করেছে। গোবর্ধন নীরব রইলেন। সভার মধ্যেই খোল চাটভাট শ্রেণীর অনেক গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে। প্রবল প্রতাপান্বিত মহামন্ত্রী চক্রায়ুধের বিরুদ্ধে প্রকাশ্যে জল্পনা করা সম্ভবত গোবর্ধনাচার্যের মতো তেজস্বী পুরুষের পক্ষেও সমীচীন নয়। এর মধ্যেই ঘরমাক্ত কলেবর একটি যুবা পুরুষ হন্তদন্ত হয়ে সভাস্থলে প্রবেশ করল। অনিরুদ্ধ না? মহারাজের দৌ সাধনিক অনিরুদ্ধকে গোবর্ধন চেনেন। কঠিন দুঃসাধ্য গুপ্তচর বৃত্তির কাজে অনেক সময় তাকে গৌড়বঙ্গের বাইরে যেতে হয়। অনিরুদ্ধকে চিন্তাকুল দেখাচ্ছে। প্রবেশ করেই সে চক্রায়ুধের কানে কানে কি বলল। মহারাজ, রাজকুমারদ্বয় ও মহামন্ত্রী চক্রায়ুধ নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন হলেন এবং ধীরে ধীরে পার্শ্বদ্বার দিয়ে সভাকক্ষ ত্যাগ করলেন। ভাট উচ্চস্বরে সভাভঙ্গ ঘোষণা করল। মহারাজ আজকে যেন একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, অন্যদিন তো থাকেন। জয়দেবের প্রশ্নে বিমানা গোবর্ধন উত্তর দিলেন না। বিমানা ছিল যোগেশ্বরও। অনেক আশা নিয়ে সে রাজ সকাশে এসেছিল। কই, মহারাজ তো তেমন প্রশংসাসূচক কিছু বললেন না। কেমন নিষ্প্রাণ দায় সারা তার প্রতিক্রিয়া। তোমার শ্লোকটা বেড়ে লিখেছ হে, বেশ হয়েছে।
এক অভিজাত কমকান্তি যুবা যোগেশ্বরের কাঁধে হাত রেখেছে। বেশবাসে বিশেষ পারিপাট্য তার, অঙ্গ থেকে ভুরভুর করছে সুগন্ধি বাস। আমি শ্রীধর, এই একটু কাব্যটাব্য চর্চা করি আর কি। আমার লেখা ভালো লেগেছে আপনার? যোগেশ্বর বিগলিত হয়ে গেল। হ্যাঁ, বেশ নতুন ধরনের, তবে এখানে কলকে পাবে না ভাই, এ বড় কঠিন ঠাঁই। কেন? এই সেকেলে বুড়োগুলো এখনো মম্মট ভট্টের যুগে পড়ে রয়েছে। রাধাকেষ্ট লীলা নিয়ে ফেনিয়ে ফেনিয়ে রসের জাল না দিলে এখানে কলকে মিলবে না ভাই। পৃষ্ঠা 59। তবে আজকালকার কবিরা কেউ কেউ নতুন পথে হাঁটছে, তাদের সাথে তোমার পরিচয় হওয়া প্রয়োজন। যোগেশ্বর উৎসাহে ফুলে উঠল। আপনার মতো লোকই তো আমি খুঁজছি। তুমি তো মহাকবি জয়দেবের গৃহে থাকো, তাই না? হ্যাঁ, বেশ, আমি তোমার ওখানে পরে লোক পাঠাবো। সভা ভঙ্গের পর শিবিকায় ফিরতে ফিরতে জামাইবাবুকে শ্রীধরের ব্যাপারে জিজ্ঞেস করছিল যোগেশ্বর। শ্রীধর? ওর বাপ তো শ্রী বটু দাস, মহারাজের মহাসামন্ত, বেশ অর্থবান, সচ্ছল পরিবার। ছেলেটা কেমন? মন্দ নয়। ও একটা কাব্য সংকলন বের করছে, খ্যাপা আর কি। আমাকে খুব ধরেছে কিছু শ্লোকের জন্য। জয়দেব হঠাৎ থেমে গেলেন। মোড় ঘুরে শিবিকা এক বৃহৎ অট্টালিকার সামনে এসেছে। অলিন্দে বর্তিকা জ্বলছে, তোরণের ওপর সপ্তার্শ রথের মুদ্রিত ধ্বজলাঞ্ছন। বাড়িটি চেনেন জয়দেব, প্রাক্তন মহামন্ত্রী মহাপণ্ডিত গ্রহাচার্য হলায়ুদের নিবাস। অশীতিপর হলায়ুদ অবসর গ্রহণ করেছেন। অকৃতদার পুত্র চক্রায়ুধের সঙ্গেই থাকেন তিনি। কদাচিৎ তাকে রাজসকাশে বা সভা প্রাঙ্গণে দেখা যায়। কি বলতে গিয়ে থেমে গেলেন জয়দেব। অট্টালিকার পার্শ্বদ্বার দিয়ে এক রমণী নিষ্ক্রান্ত হয়েছেন, মুখ বস্তাবৃত, অঙ্গে নীল নিচল। নিঃশব্দে তিনি অপেক্ষমান শিবিকায় উঠে বসলেন। রমণীর গমনভঙ্গি পরিচিত, কিন্তু রাত্রির অন্ধকারে অবগুণ্ঠিতা রহস্যময়ীকে চিনতে পারলেন না জয়দেব। তার মনে সহসা খেলে গেল গীত গোবিন্দেরই একটা পদ। চল সখী কুঞ্জং সতিমির পুঞ্জং শীলয় নীল নিচলম। তামসী নিশায় নীল নিচল পরিধান করে রাধা তিমিরাবৃত কুঞ্জে অভিসারে যাচ্ছেন। পদ্মাবতী, পৃষ্ঠা 60। দিদি, একটা গান গাও। যোগেশ্বরের স্বনির্বন্ধ মিনতিতে মন গড়ল না পদ্মাবতী। কেঁদুরি থেকে এসেই যোগেশ্বর দিদির পেছনে পড়েছে। কি যে মুটিয়ে গেছো দিদি, গান বাজনা করো না, নাচো না, খালি বসে বসে আলসেমি করো। রাখতো, তোকে গুরুমশাইগিরি করতে হবে না। ভারী আমার অভিভাবক এসেছেন। লক্ষণাবতীতে তুমি নাকি প্রথম প্রথম নাচতে গাইতে, কোন পণ্ডিতের মাথায় নাকি ঘোল ঢেলে দিয়েছিলে। সঙ্গীত গর্বী মহাপণ্ডিত বুধন মিশ্রকে পদ্মাবতী রাজসভার এক সাংগীতিক প্রতিযোগিতায় পরাস্ত করেছিলেন। সেই সূত্রে নানা জনশ্রুতি পল্লবিত হয়েছে। আচ্ছা দিদি, এটা কি সত্যি না গল্প কথা? তুমি নাকি গান গেয়ে গাছের পাতা গজাতে পারো, আকাশে মেঘ আনতে পারো, পিদিমের আলো জেলে দিতে পারো। দূর দূর, লোকের কোনো কাজ নেই, তাই এসব আজগুবি গল্প রটিয়েছে। পৃষ্ঠা 61। প্রথম প্রথম ওসব ভালো লাগতো বুঝলি, ওনার সঙ্গে রাজসভায় গিয়েওছি। পরে বুঝলাম যে ওসব আমাদের জন্য নয়। কেন দিদি? রাজনীতি ভীষণ পঙ্কিল রে। আজ যে তোর সাথে হাসি মুখে কথা বলছে, কাল সেই দেখবি তোর পিছনে ছুরি মারছে। লোকের মুখে এক, মনে আর এক। এখানে এসে তুমি সুখী হওনি, তাই না দিদি? তোমার মুখে কোনো হাসি নেই। আমি সুখী কি অসুখী সেটা বড় কথা নয়, ওই মানুষটা সুখী নয়। লক্ষণাবতীতে এসে ওনার লেখা শুকিয়ে গেছে, নিজেই দুঃখ করেন। জামাইবাবু নতুন কিছু লিখছেন না? ও তো বলে যে বীর রসের একটা কাব্য লিখবে, গীত গোবিন্দের থেকে সম্পূর্ণ অন্য ধরনের কাব্য লিখে সবাইকে চমকে দেবে। কিন্তু লিখছে কই? লেখার ঘরে শুধু গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকে। মহারাজ লক্ষণ সেন কেমন লোক? লক্ষণ সেনের নামে পদ্মাবতী জোর হস্তে কৃতাঞ্জলি হলেন। মহারাজ গুণগ্রাহী, ওর নিন্দে করলে মহাপাতক হবে। আমাদের অনেক দিয়েছেন উনি, কিন্তু উনি আর কতদিন, তারপরে তো 12 ভূতের নেত্য হবে। রাজকুমার কেশব সেন, বিশ্বরূপ সেন ওনার মতন নয়। ওরা আত্মগর্বী, অনভিজ্ঞ, কটুভাষী। যাক, ওসব আলোচনা করে আমার লাভ কি? কি খাবি বল? ইলিশ দিদি। চকাত করে জিভের জল সামলালো যোগেশ্বর। শুনেছি লক্ষণাবতীর ইলিশ খুব সুস্বাদু। যোগেশ্বর ভুল শোনেনি। গঙ্গা বিধৌত লক্ষণাবতীর ইলিশ মৎস্য বিখ্যাত। স্নেহের ভাইটির জন্য পদ্মাবতী রন্ধনশালায় ব্যস্ত হয়ে পড়লেন। গরম ভাত, গাওয়া ঘি, নালতে শাক ভর্জিত এবং রাই সর্ষের ইলিশ।
যোগেশ্বরের দ্বীপ্রাহরিক ভোজন মন্দ হল না। আকণ্ঠ পেট পূজার পর শয়নকক্ষের পালঙ্কে লম্বমান হল যোগেশ্বর। কিঞ্চিত দিবানিদ্রার পর বন্ধু সমভিব্যাহারে নগর পর্যটনে বেরোবে সে। শ্রীধর দাস জনা দুয়েক তরুণ কবিকে যোগেশ্বরের কাছে পাঠাচ্ছে। লক্ষণাবতীর এই উদীয়মান কবিরা যোগেশ্বরকে নাগর জীবনে দীক্ষা দেবে। কুমার অলিপ্ত, পৃষ্ঠা 62। লক্ষণাবতী ভারী সুন্দর নগরী। রাজমহল থেকে 14 ক্রোশ ভাটিতে গঙ্গা মহানন্দার সঙ্গমস্থলে অবস্থিত এই নগরী গঙ্গা তীর ধরে প্রায় 7-8 ক্রোশ বিস্তৃত ছিল। শহরের চারপাশে 10 হাত উঁচু প্রস্তর নির্মিত প্রাকার, প্রাকারের পরেই পরিখা। সরল রেখায় পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে লম্বমান রাজপথ দিয়ে সমস্ত নগরভূমি পৃথক পৃথক চতুর্ভুজে বিভক্ত। রাজপথের দুধারে প্রাসাদোপম সৌধশ্রেণী, আপনি বিপণী ইত্যাদি। তাছাড়া হাটবাজার, মন্দির, প্রাসাদোদ্যান, দীর্ঘিকা, পুষ্করিণী, বিহার প্রভৃতি তো আছেই। প্রত্যেক অট্টালিকার চূড়ায় সুবর্ণ কলস উদীয়মান সূর্যের আলোয় ঝকঝক করছে। বৃহৎ দীর্ঘিকার চারধার তালগাছ ও সুসজ্জিত প্রস্তরখণ্ড দিয়ে শোভিত ও অলঙ্কৃত। নগরাভ্যন্তরে উচ্চতর ভূমির ওপর প্রাচীর বেষ্টিত রাজপ্রাসাদ। লক্ষণাবতীর সবচেয়ে উচ্চ, গরীয়ান ও মহিমাময় অট্টালিকা এটি। সেই পঞ্চভূমক অট্টালিকার ত্রিতলে মধ্যমাকৃতি কক্ষে একটি বালক শুয়ে আছে। পঞ্চবর্ষীয় বালকের মুখমণ্ডল অনিন্দ সুন্দর অথচ রোগ পাণ্ডুর। মাথার চুল চূড়ার মতো স্তূপীকৃত। একটি দাসী স্বর্ণ নির্মিত পাত্রে বরফ সাজিয়ে মলমলের বস্ত্রখণ্ডে সেই বরফখণ্ড আবৃত করে, পৃষ্ঠা 63, বালকটির জানু দেশে বারবার ঘষছে। ছেলেটির 2 জানুই স্ফীত, রক্তাভ, তার মুখমণ্ডল যন্ত্রণায় বিকৃত। বারবার বিকৃত স্বরে সে বলছে, আহ আহ, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট, মা, মাগো। বালকের শিয়রে বসে 1 বছর 25-এর রমণী, অপরূপ সুন্দরী, প্রগাঢ় যৌবনা সেই রমণীর 2 চোখের কোলে রাত্রি জাগরণের কৃষ্ণরেখা। বাবা, আর একটু কষ্ট কর, আর একটু কষ্ট সহ্য কর, আচার্য গুণবিষ্ণু আসছেন। গুণবিষ্ণুর নামে বালকটি চুপ করল। রাতের আধার কেটে যাচ্ছে। পূবমুখী গবাক্ষ দিয়ে প্রভাতের সূর্য কিরণ বালকের রোগক্লিষ্ট মুখের উপর পড়েছে। এমন সময় অস্পষ্ট পদশব্দ শোনা গেল। গুণবিষ্ণু কক্ষে প্রবেশ করেছেন। ভোরবেলাতেই স্নান করেছেন তিনি। দীর্ঘকেশ, সুবিন্যস্ত, শ্বশ্রুতে খেলা করছে প্রভাতী আলো। আসুন আচার্যদেব, আমরা আপনারই পথ চেয়ে আছি। কুমারের ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ, কাল রাত থেকে যাতনায় কাতরাচ্ছে। শয্যা পার্শ্বে হাঁটু গেড়ে বসলেন গুণবিষ্ণু। ভৃঙ্গার থেকে গন্ধ তেল নিলেন সামান্য। ধীরে ধীরে হাত বুলোতে লাগলেন কুমারীর সর্বাঙ্গে। গ্রীবা, জানু, পিঠ সর্বত্রই তার অঙ্গুলি খেলা করতে লাগল। কখনো বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যে চর্মকে উত্তোলন করেন, কখনো বা তর্জনী, মধ্যমা ও অনামিকার শীর্ষাগ্র দিয়ে ত্বকের ওপর হালকা স্পর্শ রাখেন। দণ্ডকালের মধ্যে কুমার অলিপ্তর ব্যথা প্রশমিত হল। নিরুদ্বেগ চিত্তে ঘুমিয়ে পড়লেন রাজকুমার। নিস্তব্ধ কক্ষে তার শ্বাস প্রশ্বাসের শব্দমাত্র শোনা যেতে লাগল। আচার্যদেব, আপনি জাদু জানেন। আচার্য গুণবিষ্ণু হাসলেন। রাজকুমারের আহার ঠিক করে পরীক্ষা হয় তো? কেন আচার্যদেব? কে জানে, বিষ প্রয়োগ তো হতে পারে। দাসী কিঙ্করীকে দিয়ে কুমারের আহার্য সব সময় খাইয়ে নেবেন, সাবধানের মার নেই। কিঙ্করীরা কক্ষ ত্যাগ করে চলে গেছে। কুমার ঘুমন্ত। এক প্রৌঢ় এবং এক উদ্ভিন্ন যৌবনা পরমা সুন্দরী রাজমহিষী পরস্পরের দিকে চেয়ে রইলেন। পৃষ্ঠা 64। বড় রহস্যময়, বড়ই বাংময় সে দৃষ্টিপাত। তারপর দুজনেই কক্ষান্তরে গেলেন। মুনিকুট্টিমের ওপর পারস্য দেশের চিত্রশোভিত গালিচা পাতা, কিছু কোমল উপাদান ইতস্তত ছড়িয়ে রয়েছে। যে গন্ধ তেলসিক্ত অঙ্গুলি দিয়ে রাজকুমারকে আরাম দিয়েছিলেন গুণবিষ্ণু, সেই সর্বরোগহর অঙ্গুলি এবার রাজ্ঞী বল্লভার সর্বাঙ্গে খেলা করতে লাগল। কাঁচুলির বন্ধন খুলে গেল অভ্যস্ত হাতে। 2 বক্ষ শাসন মুক্ত হয়ে যুগল পর্বত চূড়ার মতো উদ্ধত হয়ে উঠল। উন্মোচিত হল নিবিবন্ধ। গুণবিষ্ণুর সন্ধানী অঙ্গুলি নেমে এলো নিচে, আরো নিচে। কোকিয়ে উঠলেন বল্লভা। তারপর জানুদয় উন্মুক্ত করে দিলেন। রতি স্নাতা রমণীর শীতকারে কক্ষ পরিপূরিত হয়ে উঠল। উভয়ের এই রতিক্রিয়া দণ্ডকাল চলল। তারপর তৃপ্ত গুণবিষ্ণু শয্যা ত্যাগ করলেন। বিশ্বস্ত্র বেশ বল্লভা গালিচার ওপর শিথিল শয়না রইলেন। তার বক্ষদেশ ভেদ করে আর্তস্বর উদ্গত হল।
আমরা পাপ করছি, নরকে যাব, পাপ করছি আমরা। পাপের কি আছে মহারানী? অশক্ত মহারাজের লিঙ্গোত্থান হয় না, দেহ তৃপ্তিও তো তৃপ্তি মহারানী। আমি মহাপাপী, কতজনের সঙ্গে উপগত হলাম, আমার মুক্তি কোথায়? মহারানী, মুক্তি নেই, মুক্তি কোথাও নেই। পাপ নেই, পুণ্য নেই, স্বর্গ নেই, নরক নেই, শুধু আছে দেহসুখ। এটাই বাস্তব মহারানী, এটাই পরম সত্য। পারস্য গালিচায় রাজমহিষীকে শয়ান রেখে স্মিত মুখ গুণবিষ্ণু কক্ষ ত্যাগ করে চলে গেলেন। শ্রমণ ও সন্ন্যাসী, পৃষ্ঠা 65। রহিমের সঙ্গে সন্ন্যাসীর সাক্ষাতের পর কিছুদিন কেটে গেছে। শীতের প্রকোপ শেষ হয়ে বাতাসে বসন্তের উন্মাদনা দেখা দিচ্ছে। তেমনি বাসন্তিক পটভূমিকায় মহা শ্মশান পার্শ্ববর্তী পরিত্যক্ত জগদ্দল বিহারে এক দার্শনিক আলোচনা চলছিল। ডোমবি শূন্য নিরঞ্জনী পরম মহাসুখ, তাতে না আছে পাপ, না আছে পুণ্য। বিয়োগের চেয়ে পাপ কিছু নেই ডোমবি, সুখের চেয়ে পুণ্যও কিছু নেই। ডোমবি হারিতি ভূমির ওপর উপবিষ্ট, পরনে অতি সাধারণ কর্কশ শ্বেতবস্ত্র, কোমরের কাছে পেঁচিয়ে পড়া। বাকি অংশ উত্তরীয়ের মতো কাঁধ থেকে নেমে এসে বক্ষ লজ্জা নিবারণ করছে। ডোমবির সামনে অজিনাসনে আমাদের পূর্ব পরিচিত সন্ন্যাসী বসে আছেন। নারী সান্নিধ্যেও তিনি সম্পূর্ণ নগ্ন, যদিও এ ব্যাপারে উভয়ের কারোরই কোনো ভাবান্তর পরিলক্ষিত হচ্ছে না। ডোমবিকে উদ্দেশ্য করে মন্দ্রস্বরে সন্ন্যাসী বলে চললেন, দীপ দিয়ে কি হবে ডোমবি? নৈবেদ্য দিয়েই বা কি হবে? হারিতি সরলা যুবতী, সবে যৌবরাজ্যে প্রবেশ করেছে। কঠিন দর্শনের কথা তার মাথায় ঢোকে না। শুভ্র দর্শন পংক্তি বের করে সে হাসল। কাল রাতে কুমার দত্তের কাছে গিয়েছিলে? পৃষ্ঠা 66। হ্যাঁ। তাকে তৃপ্ত করেছ? বড্ড কষ্ট দেন উনি। ডোমবি মুখ বিকৃত করল। কুমার দত্তের বিকৃত কামরুচি সম্পর্কে সন্ন্যাসী অবগত। ওর চরিত্র বলে কিছু নেই, কামান্ধ নরপশু একটা, কিন্তু ওকে কাজে লাগবে আমার। কথা কিছু হলো? রাজি হয়েছেন। উল্লসিত সন্ন্যাসীর চোখের তারায় একটা অস্বাভাবিক উত্তেজনা দেখা দিল। কি বলল? উভয়ের কথোপকথনের মধ্যে হঠাৎ ছেদ পড়ল। কক্ষদ্বারে কে করাঘাত করছে। খটখট খটখট। সন্ন্যাসী সশব্দে শ্বাস নিলেন। মুখে শঙ্কার ছায়া পড়ল। তরিতে উঠে অন্ধকার এক কোণে দাঁড়ালেন। ডোমবিকে হাতের ইশারায় অর্গল উন্মোচন করতে বললেন। আমরা পথশ্রান্ত শ্রমণ, প্রভু তথাগতর নামে জগদ্দল বিহারে আশ্রয় প্রার্থী। বাইরে থেকে ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। বাইরে দুজন পীত বসনধারী মুন্ডিত মস্তক বৌদ্ধ শ্রমণ। একজন অপেক্ষাকৃত তরুণ বয়স, 20-এর কোঠায়, অপরজন প্রৌঢ়। উভয়ের মুখমণ্ডলেই এক ত্রস্ত আতঙ্কের ছাপ। সন্ন্যাসী এবার অন্তরাল থেকে বেরিয়ে এলেন। জগদ্দল বিহার আর নেই, এ এখন ধ্বংসস্তূপ। এখানে সহজ্ঞানী সাধনা হয়। প্রৌঢ় সমনের মুখে বিতৃষ্ণার ছায়া তরিতে খেলে গেল। তা গোপন করে অপেক্ষাকৃত স্থির স্বরে বললেন, আর তোকে আশ্রয় দেওয়া সবারই ধর্ম। আমরা ক্ষুৎপীড়িত, পথশ্রান্ত হয়ে এসেছি, নইলে আশ্রয় চাইতাম না। আজকের রাতটা থাকুন, তবে এই দেবায়তন সর্প শৃগাল তরক্ষুর বিচরণ ভূমি, তাতে ভয় পেলে চলবে না। এতক্ষণে শ্রমণের চোখ কক্ষাভ্যন্তরে স্বল্পালোকে অভ্যস্ত হয়েছে। এক দৃষ্টে নগ্ন কাপালি সন্ন্যাসীর দিকে বিস্মিত হয়ে চেয়ে আছেন তিনি। ঠোঁটের কোণে মৃদু হাসি। পৃষ্ঠা 67। কাণ্ড না? সন্ন্যাসী চমকে উঠলেন। স্থির দৃষ্টিতে শ্রমণের দিকে চাইলেন। পরমেশ্বর! শ্রমণ ও সন্ন্যাসী নির্বাক বিস্ময়ে পরস্পরের দিকে চেয়ে রইলেন। রাজসভা, পৃষ্ঠা 68। সম্রাট লক্ষণ সেনের রাজসভা আহৃত হয়েছে। পরিবেশ থমথমে, অন্যান্য দিনের মতো গীত সুধারসে আপ্লুত রসঘন আবহ নেই। বর্ম আবরিত দাড়ির শ্মশ্রুশোভিত মুখমণ্ডলেও কাঠিন্যের ছাপ। ভাটের সুমসৃণ কণ্ঠস্বর সমাগত ভদ্রজনকে সচকিত করে তুলল। মহোদয়বর্গ, সম্রাট লক্ষণ সেন আজ এই বিশেষ সভা আহ্বান করেছেন। পরিস্থিতি গুরুতর। দৌসাধনিক অনিরুদ্ধ আপনাদের এ বিষয়ে অবহিত করবেন। সম্রাটের অঙ্গুলি নির্দেশে অনিরুদ্ধ রাজবেদিকার সামনে এসে প্রণত হল। অনিরুদ্ধ, তুমি সদ্য বিহার প্রদেশ থেকে এসেছ, সেখানকার বিবরণ সভাকে দাও। মহারাজ কম্পিত কণ্ঠে আদেশ করলেন। বিহার প্রদেশ জবন্তের অধিকারে চলে গেছে মহারাজ। একটা হিম শীতল আতঙ্কের স্রোত সভার মধ্যে বয়ে গেল। জোরালো হয়ে উঠল গুঞ্জনধ্বনি। থামুন!
সভাকে শুনতে দিন, ধমক দিল ভাট। জবন বখতিয়ার খিলজি বিহার প্রদেশ ধ্বংস করেছে। ধ্বংস হয়েছে ওদন্তপুরী ও বিক্রমশিলা মহাবিহার। অসংখ্য বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। বহু ভিক্ষু পালিয়েছেন। পৃষ্ঠা 69। বিহারে এখন আগুন জ্বলছে মহারাজ। জবন আমাদের দ্বারদেশে এসে গেছে। দুঃসংবাদ আগেও শুনেছেন সম্রাট, নতুন করে শুনে কোনো ভাবান্তর হল না তার। নির্বিকার মুখে যুবরাজ বিশ্বরূপের দিকে তাকিয়ে বললেন, কি বক্তব্য বলো। আমি তো বরাবরই বলছি মহারাজ, পুরুষকার অবলম্বন করুন। গৌড় রাজ্য নির্বীজ নয়। চতুর্শক্তি বল নিয়ে আমরা জবনকে প্রতিহত করব। চক্রায়ুধ, তুমি কি বলো? শিরস্ত্রাণ শোভিত বিরলকে চক্রায়ুধের মুখমণ্ডল বিগলিত হাস্যে উদ্ভাসিত হল। আপনি থাকতে ভয় কিসের মহারাজ? স্বয়ং বিষ্ণুর অবতার আপনি। শক চক্র গদা ধারণ করে সমরাঙ্গনে যখন নামবেন, তখন রূপ দেখেই জবনের বাহ্যে হয়ে যাবে। সভায় প্রবল হাস্যরোল উঠল। চক্রায়ুধের কৈতবে লক্ষণ সেনের অধরষ্ট্রে ক্ষীণ হাসির রেখা ফুটল। কি যে পাগলের মতো কথা বলো চক্রায়ুধ। মহাভারতের বিবরণ তো পড়েছেন মহারাজ। একদিকে এক অক্ষৌহিনী নারায়ণী সেনা, অন্যদিকে একা শ্রীকৃষ্ণ। জয় হলো কার? আমার কি আর সেজোর আছে চক্রায়ুধ? বয়স তো কম হলো না। মহারাজ, জবনদের কৃপা করে যদি আপনার প্রলয় রূপ দেখাতে না চান, তবে অধীন দাস প্রস্তুত আছে। এক অক্ষৌহিনী অজেয় গৌড়ীয় সেনা নিমেষে উপস্থিত করব। কিভাবে করবে? গোবর্ধনাচার্যের ঈষৎ গোপন কণ্ঠস্বর শোনা গেল। চক্রায়ুধ থেমে গেলেন। বাগাড়ম্বর ব্যাহত হওয়ায় ক্রুদ্ধ হয়ে গোবর্ধনের দিকে চাইলেন। এই বুড়োটা সব সময় বিরক্তিকর প্রশ্ন করে। সম্রাটের আদেশ হলে বনস্থল বা মরুভূমি ব্যতীত যে কোনো স্থানে নিমেষে এক অক্ষৌহিনী সেনা প্রস্তুত করতে পারি। মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। বৃথাই বিনয় করছো চক্রায়ুধ। বনস্থল বা মরুভূমিতেও তুমি ব্যর্থ মনোরথ হবে না। তোমার কৃতিত্ব সর্বত্রগামী। চক্রায়ুধ কটমট করে চাইলেন। গোবর্ধন ব্যাজ স্তুতি করছেন কিনা বুঝতে পারলেন না। পৃষ্ঠা 70। আপনি তো জানেন মহারাজ, এক মরা মানুষ বাঁচানো ছাড়া আর সবকিছুই এ দাস করতে সক্ষম। এই কর্তৃত্ব লাঙ্গুল মর্কট আমাদের মহামন্ত্রী, বিড়বিড় করে স্বগতোক্তি করলেন গোবর্ধন। লক্ষণ সেন উমাপতি ধরের দিকে চাইলেন। উমাপতি, তুমি কি বলো? রাজ সচিব মহাকবি উমাপতি ধর এতক্ষণ নীরব ছিলেন। প্রৌঢ়ত্বের প্রান্ত সীমায় তিনি পৌঁছেছেন। বলিরেখা সংকুল মুখে প্রাজ্ঞ নিরাসক্তি। মহারাজ, আমি নানা প্রকার দুর্দৈবের লক্ষণ দেখছি। যেমন, গত রাতে ঈশান কোণে একটা ধূমকেতু পুচ্ছ বিস্তার করে চলে গেল। আমার অশ্বশালায় একটি গর্ভিণী ঘটকী অশ্বতারের জন্ম দিয়েছে। সংবাদ পাচ্ছি মহারাজ যে ছাগির গর্ভে সারমেয়, মার্জারের গর্ভে মেষ শিশু জন্ম নিচ্ছে। আচার্য ভবদেবের হোরাশাস্ত্রে এক সাংঘাতিক চেতাবনী আছে। ধর্মশাস্ত্রের প্রসিদ্ধতম লেখক যুগন্ধর পণ্ডিত ভবদেব সর্বজন শ্রদ্ধেয়। লক্ষণ সেন শ্রদ্ধায় মাথা নত করলেন। কি লিখেছেন আচার্য ভবদেব? এক গো খাদক বামনাকৃতি শস্ত্র বিশিষ্ট জবন দ্বারা গৌড় বিজিত হবে। অনিরুদ্ধের দিকে দৃষ্টিপাত করলেন মহারাজ। অনিরুদ্ধ, তুমি কি বখতিয়ারকে সচক্ষে দেখেছ? চুনারের কাছে এক ঝলক দেখেছিলাম মহারাজ। তুরস্ক সেনার অগ্রভাগে অশ্বারোহণে উনি যাচ্ছিলেন। বর্ণনা দাও। সেনাপতি বখতিয়ার বামন, লম্বায় 3 হাতের বেশি নয়, আজানুলম্বিত দাড়ি। অনিরুদ্ধের বর্ণনার পর সভা স্তব্ধ হল। স্বীয় স্বীয় আসনে অভ্যাগতরা নীরবে প্রতীক্ষায় রইলেন। এক ত্রস্ত শঙ্কার পরিবেশ বিরাজ করতে লাগল। মদিরা ভবনে। পৃষ্ঠা 71। সন্ধেবেলায় লক্ষণাবতীর পথ অতিক্রম করে চলেছে 3 যুবা পুরুষ। 3 জনেরই বেশবাসে বিশেষ পারিপাট্য। পরিধানে সূক্ষ্ম ধৌতি ও উত্তরীয়, অধর তম্বুল রঞ্জিত, গলায় জুথির মালা। পথে আলো নেই। উল্কা হাতে আগে আগে পথ দেখিয়ে চলেছে শুভাঙ্ক। এই ক্ষুদ্র দলের নেতা সে। পিচ্ছিল কঙ্করময় পথে চলতে চলতে মৃদু স্বরে আলাপ করছে 3 জন। আমরা যাচ্ছি কোথায়? রতিকান্তের মদিরা ভবনে। মদিরা ভবনে? আকাশ থেকে পড়লে যে? কেদুলিতে লুকিয়ে লুকিয়ে ধান্যেশ্বরী খাওনি কখনো? না। অন্ধকারে সলজ্জ হাসল যোগেশ্বর। জামাইবাবুও তো খান না। বলো কি, মহাকবি জয়দেব মদিরা সেবন করেন না? যোগেশ্বরের 2 সঙ্গী শুভাঙ্ক আর বারের কণ্ঠে অকৃত্রিম বিস্ময়। মদ্য না খেলে পদ্য লেখা যায় নাকি? বারের কণ্ঠে অবিশ্বাসের সুর। পৃষ্ঠা 72।
লক্ষণাবতীর অন্য কবিরা মদ খান নাকি? মদ খান নাকি? এরা মদের চষকও নয়, ভৃঙ্গারও নয়, এক একটি মদের জ্বালা। শুধু মদ কেন, মেয়ে ছেলে ধইটা তো আবার ঝৈন। ঝৈন মানে? না, তুমি নেহাতি শিশু। স্ত্রীর যে বশ সে ত্রৈণ, ঝির যে বশ সে জৈন। এ তো সহজ ব্যাপার, সংক্ষেপে ব্যাখ্যা করলো বার। ধই খুব শাস্তর মেনে চলে, ধার্মিক মানুষ। কেন বলছো এ কথা? আচার্য জিমুদ্বাহনের নাম শুনেছ? মহাপণ্ডিত জিমুদ্বাহন সর্বজনমান্য, যোগেশ্বর শ্রদ্ধায় মাথা নোয়ালো। জিমুদ্বাহন তো বলেই দিয়েছেন যে অভিজাত গৃহে দাসীদের মূল কাজ হলো গৃহস্বামীর কাম চরিতার্থ করা। ধই সেই শাস্ত্রবাক্যই অক্ষরে অক্ষরে পালন করছে। কেন? একদারনিষ্ঠ মানুষও তো রয়েছেন। জয়দেব, আচার্য গোবর্ধন আছেন, তবে তারা কোটিকে গোটি। গোটা সমাজটাই দাসী আর বারনারী বিলাসে মজে আছে। নানা পথ পরিক্রমণ করে নগরের উত্তর প্রান্তে এক জনবিরল পাটকে এসেছে তিনজন। এক কোণে দ্বিতল মদিরা ভবন, কাষ্ঠ নির্মিত দ্বারে খড়ি দিয়ে একটি মিন চিহ্ন আঁকা। এই চিহ্ন দেখে তৃষ্ণার্ত রসপিপাসুরা সৌন্ডিকালয় শনাক্ত করে। মদিরালয়টি মধুপ সংকুল, মধুভাণ্ডের মতোই জনাকীর্ণ। এক কোণে বিভিন্ন চিহ্নিত জ্বালায় বারুণী, মাধ্যি, ধান্যেশ্বরী, সুরা প্রভৃতি রাখা আছে। অভ্যন্তরের উঁচু চাতালে বিরল কেশ স্ফীতদর সৌন্ডিক বসে বসে রজত মুদ্রা গুনছে। রতিকান্ত! শুভাঙ্কর কণ্ঠস্বরে মুখ তুলে চাইল রতিকান্ত। উঠে দাঁড়িয়ে সসম্ভ্রমে অভ্যর্থনা করল সে। আসুন আসুন কবিবর। কবি বারও আছেন দেখছি। সঙ্গে করে কাকে নিয়ে এলেন? এ এক নতুন কবি রতিকান্ত, সদ্য গ্রাম থেকে এসেছে। নাগর জীবনে দীক্ষা দিচ্ছি। নতুন ভালো আসব কি আছে? পৃষ্ঠা ৭৩। সদ্য এক ভাণ্ড উৎকৃষ্ট গৌড়ীয় মাধ্যি এসেছে কবিবর। ভর্জিত মৎসাণ্ড সহযোগে উপভোগ করুন। চলো দোতলায় যাই। কাষ্ঠ নির্মিত সোপান বেয়ে দ্বিতলে উঠল কবিত্রয়ী। একতলার তুলনায় অনেক শান্ত নির্জন পরিবেশ। এক কোণে ৪-৫টি বেত্র নির্মিত সুখাসন রয়েছে। গৌড়ীয় মাধ্যের তো অনেক দাম। ওটা শ্রীধর দাসের ব্যাপার। আমাদের মতো দিন অভাজন বেচারা কবিদের পৃষ্ঠপোষকতা করে সে আনন্দ পায়। যোগেশ্বরের শঙ্কাকে উড়িয়ে দিয়ে সুখাসনে কোমল উপাধানে দেহ এলিয়ে দিল শুভাঙ্ক। দোতলাতেও গুচ্ছে গুচ্ছে মধুপায়ীরা বসে আছে। আলবোলায় তাম্রকূট সেবন করছে অনেকে। সেই ধূম্র জালে কক্ষ সমাচ্ছন্ন। স্থানে স্থানে দীপদণ্ডে আলোকবর্তিকা রয়েছে। মৃদু সে জ্যোতিতে এক ভৌতিক আলো আধারী পরিবেশ সৃজিত হয়েছে। এখানে একটা ভালো ব্যাপার হলো, একতলায় পেঁচো মাতালদের ভিড় হলেও দোতলা খুব ঠান্ডা। রতিকান্ত আবার কবিদের খুব মর্যাদা দেয়। এক ভৃঙ্গার বারুণী নিয়ে যতক্ষণ খুশি বসে থাকো, কাব্যলোচনা করো, কেউ কিচ্ছুটি বলবে না। স্বাস্থ্যবতী পিন পয়ধরা সুশ্রণী এক কিঙ্করীর হাত থেকে মাধ্যির চষক নিতে নিতে বলল বার, যোগেশ্বর তুমি নতুন, আগে তো মাধ্যি চেখে দেখনি, অল্প চুমুক দাও। মাধ্যি ধীরে ধীরে উপভোগ করতে হয়। সুমিষ্ট গৌড়ীয় মাধ্যি ঠোঁটের কাছে তুলে ধরেছে যোগেশ্বর। সসংকোচে অল্প অল্প চুমুক দিচ্ছে। মুখের ভেতরটা সামান্য জ্বালা করল তার। তারপর রক্তবর্ণ তরলটি সে অন্ননালীর দিকে ঠেলে দিল। কিছুক্ষণের মধ্যেই মাথার মধ্যে রুনুঝুনু শুরু হলো। দেহটা বেশ হালকা লাগছে। ক্রমশ ঝাপসা হয়ে উঠছে উল্টো দিকে বসে থাকা কবি বন্ধুদের মুখ। সাক্ষ্যশ্রী ভদ্র। পৃষ্ঠা ৭৪। বৌদ্ধ শ্রমণ এক দৃষ্টিতে কাপালি সন্ন্যাসীর দিকে চেয়েছিলেন। কাণ্ড না? সন্ন্যাসী স্থির দৃষ্টিতে শ্রমণের দিকে ফিরে তাকালেন। পরমেশ্বর! আমার পূর্বাশ্রমের নাম, এখন আমি সাক্ষ্য শ্রীভদ্র। কাণ্ড, তোমার এই দশা কেন? কাশ্মীরে চতুরানন মিশ্রের চতুষ্পাটিতে তুমিই তো ছিলে সবচেয়ে উজ্জ্বল ছাত্র। কেন, এখন কি অধঃপতন হয়েছে বলতে চাও? শ্রমণ উত্তর দিলেন না। এই ঘোর দর্শন শত্রুমণ্ডিত হাড়ের মালা শোভিত নগ্ন কাপালি সন্ন্যাসীর সঙ্গে কৈশোরের উজ্জ্বল সহাধ্যায়ী ছাত্রকে তিনি মেলাতে পারছিলেন না। তা তুমি কোত্থেকে, কি মনে করে উদয় হলে? কাশ্মীর থেকে মগধ পর্যটনে এসেছিলাম। তুরস্করা সব ধ্বংস করে দিয়েছে। বিক্রমশিলা, ওদন্তপুরী সব ভগ্নস্তূপ। পথে পথে অশ্বারোহী তুর্কি সেনা দস্যুবৃত্তি করে বেড়াচ্ছে। পৃষ্ঠা ৭৫। তোমাকে ধরেনি? শ্রমণ শিউরে উঠলেন। বেঁচে গেছি, ভগবান তথাগত রক্ষা করেছেন। ভগবান তথাগত তোমায় রক্ষা করলেন,
আর বিক্রমশিলা অদন্তপুরী রক্ষা করলেন না? সন্ন্যাসী ব্যঙ্গের হাসি হাসলেন। শ্রমণ যেন শুনতে পাননি, এমন ভাবে ক্ষীণ কণ্ঠে বলে চললেন, অবিশ্রাম 10 দিন পূর্ব দিকে চলেছি, কিভাবে যে প্রাণে বাঁচলাম কে জানে। হারিতি ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছে। সন্ন্যাসীর ইঙ্গিতে সে আশ্রয় প্রার্থীদের পথ দেখিয়ে নিয়ে চলল। কূপের স্নিগ্ধ জলে স্নানাদি সমাপন করে নির্মল গাত্রে শ্রমণরা একটি প্রকোষ্ঠে উপবিষ্ট হলেন। ডোমবি পাত্র সাজিয়ে ফল মূল ও ঘৃতপক্ক তণ্ডুল উপস্থিত করল। আহারান্তে অচিরেই পথশ্রান্তরা নিদ্রাভিভূত হলেন। তারা জানলেন না যে উন্মুক্ত দ্বার প্রান্তে সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন। এক দৃষ্টে শ্রমণদের পর্যবেক্ষণ করছেন তিনি। সন্ন্যাসী অদূরে আরেকটি ক্ষুদ্র প্রকোষ্ঠের সামনে এলেন। মৃৎ প্রদীপের মৃদু শিখায় আবছা অন্ধকারে এক ভয়াল দশনা দেবী মূর্তি সেখানে দৃশ্যমান। ব্যাঘ্র চর্ম পরিহিতা যৌবন রূপিণী বজ্রকুণ্ডলধারিণী পর্ণ শবরী দেবী। সন্ন্যাসী সেই ডাকিনী পিশাচী মারি সংহারিকা দেবী মূর্তির সামনে প্রণত হলেন। মা, মা, মাগো, শক্তি দাও, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য দূর করে দাও, বলি দিতে চেয়েছিলাম মা, বলি উপস্থিত। হঠাৎ পশ্চাতে ছায়া দেখলেন সন্ন্যাসী। ডোমবি নিঃশব্দে দ্বারে এসে দাঁড়িয়েছে। কৌটিল্যের নাম শুনেছি সারিতে? ডোমবি ঘাড় নাড়ল। নন্দবংশ ধ্বংস করেছিলেন কৌটিল্য, আর আমি কাহ্নপাদ সেন রাজবংশ উৎসাদন করব। হস্যৌত দন্তে সয়াকা দন। কেন? রাজাকে মারবে কেন? তুই বুঝবি না হারিতে। সেন রাজারা স্বধর্মের সর্বনাশ করছে। বল্লাল সেনের আমল থেকেই বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার চলছে। সন্ন্যাসী চারপাশে দৃষ্টিপাত করলেন। পৃষ্ঠা 76। আজ এই ভাঙাচোরা জগদ্দল বিহার দেখছিস, এককালে এটা কি ছিল জানিস? কি ছিল? মহিপাল রাজার আমলে এই বিহার 3 কুলব্বব কয়হস্যৌল বয়জফলাপ ভূমি জুড়ে ছিল। ভিক্ষু অর্হত অহয়রেব খণ্ডত্তা সাধুতে চারদিক গমগম করত। আজ এটা শেয়াল শকুনের ভাগাড় হয়েছে। পাল রাজারা স্বধর্মের জন্য অকাতরে অর্থ ব্যয় করত। সেন রাজারা একটি টঙ্কাও দেয় না। এরা সব অর্থ বামুনদের পেছনে ঢালছে। তুমিও তো এখন ভগবান বুদ্ধকে ব্যঙ্গ করো, মহাজানীদের দেখতে পারো না। সন্ন্যাসী গম্ভীর হলেন। তার অন্তরের দোলাচল স্পষ্টই মুখে প্রতিভাত হল। কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে থেকে অপেক্ষাকৃত মৃদু স্বরে বললেন, ভগবান বুদ্ধকে অশ্রদ্ধা আমি করি না, কিন্তু অহিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় এ বিশ্বাসও আমার নেই। তা করা গেলে বিক্রমশিলা অদন্তপুরী ধ্বংসস্তূপ হতো না। আর মহাজানীদের কথা বলছিস, ওরা মহাপাষণ্ড, নিরয়গামী দন্তে নয়হস্যই র অন্তস্থ গয়াকার ময় দীর্ঘই নাস্তিক। ভগবান বুদ্ধের আদর্শ থেকে ওরা বহু দূর সরে এসেছে। যাই হোক, তুই আমার সঙ্গে আয়। নগ্ন সন্ন্যাসী ও উদ্ভিন্ন যৌবনা হারিতি কক্ষান্তরে গিয়ে অর্গল রুদ্ধ করলেন। অজিনাসনে অবর্গের জয়হস্যই দন্তে নয়কা দন্তে স্বনয়কার আসীন সন্ন্যাসীর পদসেবা করতে লাগলো ডোমবি। আমাদের নারী কি কি জানিস? অবধূতি, রসনা আর ললনা। অবধূতির ঊর্ধ্বমুখী গতি ব্রহ্মরন্ধ্র পর্যন্ত। সন্ন্যাসীর ইশারায় ডোমবি স্তনপট উন্মোচিত করল। ধীরে ধীরে মুখ সন্ন্যাসীর কোলে নামিয়ে দিল। তীর্থ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পূজা, আশ্রম এসব কিছুই নয় ডোমবি। ধ্যানের মধ্যে মোক্ষ নেই, সহজ ছাড়া নির্বাণ নেই, কায়া সাধন ছাড়া পথ নেই। নির্জন কক্ষের নিভৃতিতে কাপালি সন্ন্যাসী ও সাধন সঙ্গিনী হারিতে কায়া সাধনে মগ্ন হলেন। পলের পর পল, দণ্ডের পর দণ্ড অতিবাহিত হয়ে চলল। ভাগ্যফল পৃষ্ঠা 77। রাজসভা ভঙ্গ হয়েছে। একান্তে বিশ্রম্ভালাপে রত মহারাজ লক্ষণ সেন এবং কতিপয় পারিষদবর্গ, সবাই গম্ভীর বিষণ্ণবদন। কেশব সেন অনিরুদ্ধের দিকে ফিরলেন। জয়চন্দ্রপুত্র হরিশ্চন্দ্র কি করছেন? উনি কোন ক্রমে কনৌজে টিকে আছেন। জয়চন্দ্রের মৃত্যুর পর সর্বত্র গহড়বাল গহডয়শূন্যর বয়াকাল্য বংশের পর্তি দশা। বক্তিয়ার এখন কোথায়? বক্তিয়ার খিলজি চুনারের কাছে ঘাঁটি গেড়েছে। জানেন তো, মিথিলা, রোহতাস, রয়কার হ তয়াকার দন্তেশ্বর, সোন নদের আশেপাশে সর্বত্র অরাজকতা। ও কি রাজবংশীয়? না না, বক্তিয়ার দস্যু ছাড়া কিছু নয়। কিছু দুর্ধর্ষ অশ্বারোহী তুরস্ক সেনাকে বশীভূত করে ও লুটতরাজ চালিয়ে যাচ্ছে। ওর সব ক্রিয়াকলাপে দিল্লির জবনদের সায় আছে বলেও মনে হয় না। এই অর্বাচীন দস্যুকে ভয় পেতে হবে?
হরিশ্চন্দ্র একটা গর্ভস্রাব, গ ভয়রে দন্তেশ্বরে পাকার ব, কুলাঙ্গার, তাই একে মাথায় চড়তে দিয়েছে। আমি হলে বামুনটাকে তুলে আছাড় মারতাম। পৃষ্ঠা ৭৮। চক্রায়ুধ টিপ্পনী কাটলেন। লক্ষণ সেনের অধরের ঈষৎ হাসি দেখা দিয়েই তা যন্ত্রণায় বিকৃত হল। হ্রস্ব কণ্ঠে বললেন, গুণবিষ্ণুকে ডাকো। অশীতিপর সম্রাটের কোমরে মাঝে মাঝে ফিক বেদনা, কয়হস্যই কয় হসন্ত বয়কার দদন্তের নয়াকার ওঠে। গুণবিষ্ণুর উত্তম মালিশে তার আরাম হয়। উনি কুমার অলিপ্তর পরিচর্যা করছেন। আজকাল অন্তঃপুরে উনি দীর্ঘ সময় ব্যয় করেন। কুমার বিশ্বরূপের বক্রোক্তি শোনা গেল। গুণবিষ্ণু এবং কুমার অলিপ্তের নামোল্লেখে দুই রাজকুমারের অন্ধকার মুখ কারোরই চোখ এড়াল না। কিছুক্ষণের মধ্যেই গুণবিষ্ণুর নিঃশব্দ আবির্ভাব। কুমার কেমন আছে? এখন ভালো মহারাজ। কুমারকে নিদ্রামগ্ন দেখে এসেছি। তোমায় ছাড়া কি যে করতাম গুণবিষ্ণু। দাও, এবার আমার ব্যথা সারিয়ে দাও। আবার ব্যথাটা বেড়েছে মহারাজ? আর বলো কেন? গুণবিষ্ণুর জাদুকরি আঙুল মহারাজের পৃষ্ঠদেশে খেলা করতে লাগলো। আরামে লক্ষণ সেনের চোখ বুজে এলো। রাজজ্যোতিষী, আজ্ঞা করুন মহারাজ। ভাগ্যফল গণনা করেছো তুমি? হ্যাঁ মহারাজ, গত রাতে খড়ি পেতে দীর্ঘক্ষণ গণনা করেছি। কি পেলে? সংবাদ শুভ নয় মহারাজ। আচার্য ভবদেবের ভবিষ্যৎবাণী মিথ্যে নয়। যবন গৌড় অধিকার করবে? লক্ষণ তো তাই দেখছি মহারাজ। কলির 4 পোয়া পূর্ণ হয়েছে। লক্ষণ সেন দুই রাজপুত্রের দিকে দৃষ্টিপাত করলেন। কেশব, বিশ্বরূপ, তোমাদের কি মত? মহারাজ, জ্যোতিষীর ভাগ্য গণনায় যারা বিশ্বাস করে তারা বিচার মূঢ়। আপনি পুরুষকার অবলম্বন করুন। পৃষ্ঠা ৭৯। লক্ষণ সেন ক্ষীণ হাসলেন। আমি জরাগ্রস্ত। যৌবনে যুদ্ধ কিছু কম করিনি। এখন শারীরিক দিক থেকেই অপারগ। তবে রাজকুমারদের সঙ্গে আমি একমত। পুরুষকার দিয়ে যবনকে প্রতিহত করতে হবে। নেতৃত্ব দেবেন কেশব ও বিশ্বরূপ। মহারাজ, আচার্য হলায়ুদের কাছে গেলে হয় না? তিনি প্রবীণ, বহুদর্শী, হোরা শাস্ত্রে সুপণ্ডিত। ওই ৭২ বুড়োটা বড্ড ভাঁট বকে। চক্রাউদের প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে দিলেন কেশব। লক্ষণ সেন কেশবের দিকে ফিরলেন। কেশব, তুমি যুবরাজ। আমার অবর্তমানে গৌড় সিংহাসনে তোমারই অধিকার। তোমাকে বাক্য সংযম শিখতে হবে। আচার্য হলায়ুদের সম্পর্কে এমন অসম্মানজনক উক্তি তুমি করতে পারো না। সম্রাটের তিরস্কারে মাথা নত করলেন কেশব। চক্রায়ুধের দিকে তাকিয়ে লক্ষণ সেন বললেন, ভালো প্রস্তাব চক্রায়ুধ। তোমার পিতা অতীতে নানাভাবে গৌড় সাম্রাজ্যকে সহায়তা করেছেন। আমরা সবাই তার কাছে ঋণী। আচার্য হলায়ুধের পরামর্শ চাওয়া যেতেই পারে। শেষের দিকে সম্রাটের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছিল। আজকাল বেশিক্ষণ সভা চালাতে পারেন না, ক্লান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে দুই কিঙ্করী স্কন্ধে ভর দিয়ে কক্ষ ত্যাগ করলেন তিনি। কক্ষে বসে রইলেন কেশব ও বিশ্বরূপ। সহসা মৃদু পদশব্দ শোনা গেল। মহার্ঘ পর্দা সরিয়ে ঘরে ঢুকল কৃষকায়, মুন্ডিত মস্তক, কদাকার এক ব্যক্তি। কেশবের কানে কানে সে নিম্ন কণ্ঠে কিছু বলল। চমকে উঠলেন কেশব। আজও বেবুশ্যে মাগিটা ব্যভিচার করেছে? মহারাজ, ওর মধ্যে কি দেখেন কে জানে। মাগি যেন মহারাজকে জাদু করে রেখেছে। বিশ্বরূপ কঞ্চুকির দিকে তাকালেন। কালিদাস ওদের হাতে নাতে ধরতে পারবে? আমরা চাই মহারাজ সচক্ষে দেখুন। তারপর এই ভণ্ড লম্পট রাজজ্যোতিষীকে শুলে চড়াবো। রাজ অন্তপুরের কঞ্চুকি কালিদাস সহর্ষে মাথা নাড়ল। এহেন প্রস্তাব খুবই রোচক তার কাছে। কবি পঞ্চক, পৃষ্ঠা ৮০। রতিকান্তের মদিরা ভবনে আসর বেশ জমে উঠেছে। কবি বন্ধুরা সুমিষ্ট গৌড়ীয় মাধ্যি সহযোগে ক্রমশই তুরীয় লোকে প্রবেশ করছেন। মাধ্যিটা ভালো, রতিকান্ত জল মেশায়নি। তারপর বার নতুন কিছু লিখলে নাকি? শুভাঙ্কের প্রশ্নে বার মাধ্যির চষক থেকে মুখ তুলল। এর মধ্যেই সে 2 চষক মাধ্যি নিঃশেষ করেছে। সম্রাটের সভাকবিদের কাব্য শুনলে গা জ্বলে যায় শুভাঙ্ক। বাস্তব জগতের সাথে এদের কোনো যোগ আছে কিনা সন্দেহ। খালি রাধাকেষ্ট রাধাকেষ্ট, কানু বিনা গীত নেই। আমি বাবা কঠিন রূঢ় বাস্তবের লোক। মানুষের দুঃখ কষ্ট নিয়ে সদ্য এই পদ্যটা রচলাম। চলত কষ্টং গলত কুড্ড মুক্তা নত্রীন সঞ্চয়ম গাতু পদর্থী মন্ডু কাকির্নং জীর্ণং গৃহং মম। মাধ্যে আস্বাদনরত যোগেশ্বরের চোখের সামনে ফুটে উঠল বর্ষাস্নাত গ্রাম বাংলার নিদারুণ দারিদ্র্যের এক চিত্র। পৃষ্ঠা ৮১। কাঠের খুঁটি নড়ছে, মাটির দেওয়াল গলে পড়ছে,
খড়ের চাল উড়ে যাচ্ছে, কেঁচোর সন্ধানে নিরত ব্যাঙেরা কবির জীর্ণ ঘরকে আকীর্ণ করেছে। জয়দেব ধৈ বা গোবর্ধনের থেকে এই কাব্যজগতের দূরত্ব অপরিমেয়। তুমি তো বড্ড রূঢ় বাস্তবের কথা লেখো। বার অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে উঠে এসেছে, ওর কাব্যে তারই প্রতিফলন, বলল শুভাঙ্গ। এক সময় মুখে অন্ন জুটত না, বুঝলে যোগেশ্বর। এখনো যখন পূর্ণিমার চাঁদ দেখি তখন মনে কাব্য আসে না। শশীকলা নিয়ে ফেনিয়ে ফেনিয়ে শ্লোক রচতে পারি না, বরং মনে হয় বাহ, বেশ সুপক্ক ঝলসানো রটিকার মতো দেখতে, তো এক কামড়ে খেয়ে নি। পূর্ণিমার চাঁদ যেন সুপক্ক ঝলসানো রটিকা। বাড়ির অভিনব উপমায় হেসে ফেলল যোগেশ্বর। হাসলে কেন? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বুঝলে। ক্ষুধা আর দারিদ্র যখন দুয়ার দিয়ে গৃহে প্রবেশ করে, কাব্য তখন বাতায়ন দিয়ে পালিয়ে যায়। এ ধরনের কাব্যের কি কোনো আদর আছে? রাজসভায় নেই অবশ্যই। মহারাজ চান তার স্তুতিমূলক কাব্য। ধৈ ব্যাপারটা ভালো বোঝে। ওর পবন দূতটা পড়েছ? ঘাড় নাড়ল যোগেশ্বর। কেমন লাগলো? মেঘদূতের অক্ষম অনুকরণ, অবশ্যই কোনো মৌলিকতা নেই, কিন্তু কৌশল করে ধৈ পবনদূতে মহারাজ লক্ষণ সেনকে নায়ক করে দিয়েছেন। কুবলয়বতী বলে এক গন্ধর্ব কন্যা মহারাজের বিরহে কাতর হয়ে চোখের জলে উপাধান ভেজাচ্ছে। এসব ভালো খায়। এই লিখেই ধৈ মহাকবি হয়ে গেল, আর আমরা কোনো কোলকে পাই না। বাড়ির রসনা সহসা ক্ষান্ত হলো। কিঙ্করী আলবোলায় সুগন্ধি তাম্রকূট রেখে গেছে, তাতে টান দিয়েই প্রবল কাশতে শুরু করলো সে। কাশির গমকে সৌণ্ডিকালয় অনুরণিত হয়ে উঠল। বার, তুমি কি রাজরোগ বাঁধালে? কক্ষে প্রবেশ করেছে শ্রীধর, তার সঙ্গে এক ঘোর কৃষ্ণবর্ণ কুঞ্চিত কেশ যুবক। পৃষ্ঠা ৮২। শুভাঙ্ক এবং তার দেখা দেখি যোগেশ্বর আর বার উঠে দাঁড়িয়ে অভ্যাগতদের অভ্যর্থনা করল। আলাপ হোক, ইনি কবি পপিপ। শ্রীধর সঙ্গীর পরিচয় দিল। পপিপের চেহারা কবি জনচিত নয়। পরনে মলিন ধৌতি, মালকোচা মেরে পরা, নিরাবরণ নিরুপবিত বক্ষপট। পপিপ জাতে কেবট, কিন্তু দারুণ লেখে। এই রত্নটিকে লক্ষণাবতীর পথে সদ্য আবিষ্কার করলাম। পপিপ, তোমার গঙ্গাস্তোত্রটা আবৃত্তি করো তো। পপিপের কবিসুলভ লজ্জা বা সংকোচ নেই। শ্রীধরের অনুরোধে কর্কশ ভাঙা গলায় সে শুরু করল। বদ্ধাঞ্জলি নৌর্মি কুরু প্রসাদম অপূর্ব মাতা ভব দেবী গঙ্গে অন্তে বয়স্যঙ্ক গতায় মহ্যম অদেয় বন্ধায় পয় প্রযচ্ছ। ভালোই লিখেছে পপিপ, চোখ বুজে ভাবছিল যোগেশ্বর। গঙ্গার মাহাত্ম্য সুন্দর ফুটেছে পংক্তি দুটিতে। লক্ষণাবতীর জল হাওয়ার কি গুণ! এখানে কৈবর্তরাও কাব্য রচনা করে। পপিপ কুমারগ্রাম থেকে পালিয়ে এসেছে। কুমারগ্রাম? বরেন্দ্রীয় কুমারগ্রাম? সমবেত কবিদের মধ্যে চাঞ্চল্য দেখা দিল। সেখানে তো প্রচন্ড রাষ্ট্রদ্রোহ চলছে। রাজ সেনাপতির মস্তক স্কন্ধচ্যুত হয়েছে। বারের বক্তব্যে রুখে উঠল পপিপ। আপনাদের কাছে সঠিক সন্দেশ কিছু আছে না। কুমারগ্রামে রাষ্ট্রদ্রোহ এমনি এমনি হয়নি। কেন? উত্তরে পপিপ সতর্ক হয়ে চারিদিকে চাইল। ভয় নেই, এখানে চক্রায়ুধের চর নেই, সবাই আমাদের পরিচিত। শ্রীধরের আশ্বাস বাণীতে প্রীত হয়ে নিচু স্বরে ভাঙা গলায় বলতে লাগলো পপিপ। বরেন্দ্রী দেখেছেন কখনো? আমার মাতৃভূমি বলে বলছি না, ভারী মনোরম স্থান। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, প্রিয়ঙ্গুলতা, ইক্ষু, বাঁশ ও বেতের ঝাড়। পৃষ্ঠা ৮৩। মাঝে মাঝেই কোকিল কুজিত উদ্যান, অগণিত মহুয়া, সুপারি ও নারকেল গাছ, জলাশয়ে নীল লাল পদ্ম। শুনেই যেতে লোভ হচ্ছে। সে বরেন্দ্রী আর নেই, কেশব আর বিশ্বরূপের বামনাতেই সব গেছে। কি করলেন যুবরাজ কেশব? কি আর, প্রজাদের ভূমি কেড়ে নিয়ে যত্রতত্র বামুনদের দান করছেন। সবই গায়ের জোর। কুমারগ্রামে তো সেই নিয়েই গোলমাল বাঁধল। তোমরা বরেন্দ্রীয় দুর্ধর্ষ কেবটরা বাধা দিচ্ছ না? যোগেশ্বরের মনে পড়ল যে বরেন্দ্রীয় কৈবর্তরা দুর্বিনীত ও উদ্ধত বলে কুখ্যাতি কুড়িয়েছে। মহারাজ রামপালের আমলে কৈবর্ত খৌনি নায়ক দিব্যক ও ভীমের বিদ্রোহ এখনো জনশ্রুতিতে জাগরুক। দেয়নি কে বলল? কৈবর্তরা সহজে দমেনি। প্রায় পক্ষকাল গৌড় সেনাদের সঙ্গে যুদ্ধ চলেছিল। বলতে বলতে পপিপ উত্তেজিত হয়ে পড়েছিল। এক চষক মাধ্যি পান করে রক্তাভ মুখে আবার বলতে শুরু করলো। শেষে সংখ্যাতীত মানুষ মারা পড়ল।
অগণিত কৈবর্ত নারী ধর্ষিতা হলো। শান্ত সুন্দর কুমারগ্রাম এখন শেয়াল শকুনের ভাগাড়। লক্ষণাবতীর সংস্কৃতিপ্রিয় কবিকুল রাজ সেনাপতি বাসুদেবের মস্তকচ্যুতির সংবাদ পেয়েছে। ব্যাপক নারী ধর্ষণের বিষয়ে তারা সম্যক অবগত ছিল না। শুভাঙ্ক বার এবং শ্রীধর নীরবে মুখ চাওয়াচাই করতে লাগলো। তুমি স্বচক্ষে দেখেছ? শুভাঙ্কের প্রশ্নে মুখ ঢাকলো প্রদীপ। উফ, দেখিনি আবার। আমার চোখের সামনে একটা মেয়েকে দুজন পদাতিক সেনা বলাৎকার করলো, তারপর গলা টিপে মারলো। তুমি কি করছিলে? বেদ ঝোপে লুকিয়েছিলাম। দুজন সশস্ত্র সেনা, আমার কোনো অস্ত্র ছিল না, কি বা করতে পারতাম? জানেন, মরবার আগে মেয়েটা আমায় দেখতে পেয়েছিল। কি তার চোখের চাহনি, এখনো ভুলতে পারি না। রাতে ঘুম হয় না, দুঃস্বপ্ন দেখে চমকে উঠে বসি। সেই অপলক চোখ আমাকে তাড়া করে ফেরে। পৃষ্ঠা 84। প্রদীপের আখ্যানের পর মাধ্যি পানরত কবিকুল বেশ কিছুক্ষণ নীরব রইল। স্তব্ধতা ভাঙল বার। কুমারগ্রাম দমনের পর কেশব রাজসভায় কি বলেছিল মনে আছে? মহারাজ, কুমারগ্রামে নতুন সূর্যোদয় হয়েছে। যুবরাজ কেশব সেন সত্যি সার্থক নামা। কেন বলছো এ কথা? প্রশ্ন করল যোগেশ্বর। ওর রাজকীয় উপাধি হল অরিরাজ অসহ্য শঙ্কর। সত্যি সত্যি ওনাকে সহ্য করা যায় না। আমাদের আলোচনা কি বড্ড বেশি রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে না? শ্রীধর দাস গলা খাকারি দিল। রাজসভায় পিতার প্রতিষ্ঠা সম্পর্কে সে সচেতন। সঙ্গীদের রাজদ্রোহমূলক কথাবার্তা তার ভালো লাগছে না। বার, নতুন কি লিখলে? প্রতিভাবান, দরিদ্র এবং একই সঙ্গে সুরাসক্ত অপরিণামদর্শী তরুণ সতীর্থ কবিটির উপর শ্রীধরের অপরিসীম মমত্ব। বারের নেশা হয়ে গেছে, গলা বসে গেছে, জড়িত কণ্ঠস্বর, বাক্য অসংলগ্ন। তার মধ্যেই থেমে থেমে সে আবৃত্তি করল। বৈরাগ্যৈক সমুন্নতা তনু তনু শীর্ণা শরং বিভ্রতি খুত খমে খন কুক্ষিভিশ্চ শিশু ভির্বক্তু সম্মুভর্থিতা দীনা দুস্থ কুটুম্বিনী পরিগলদ বাষ্পা বুধৌতা ননা পেক্কং তণ্ডুল মনকং দিনশতকং নেতুং সমাকাঙ্ক্ষতি। মুগ্ধ শ্রীধর ঘাড় নাড়ল। ভালো লেখো তুমি বার। আহা, কি দুঃখের জীবন! বৈরাগ্যে তার সমুন্নত দেহ শীর্ণ, পরিধানে জীর্ণ বস্ত্র, ক্ষুধায় শিশুদের চক্ষু কুক্ষিগত হয়ে গেছে, উদর বসে গেছে, তারা আকুল হয়ে খাদ্য চাইছে। দীনা দুস্থা গৃহিণী চোখের জলে মুখ ভাসিয়ে প্রার্থনা করছেন এক মান তণ্ডুলে যেন তাদের 100 দিন চলতে পারে। এ তো আমারই জীবন শ্রীধর, বানিয়ে তো কিছু লিখিনি। যোগেশ্বরের দিকে মুখ ফেরালো শ্রীধর। কি, তোমার সমধর্মা একজন কবিকে পেলে তো? পৃষ্ঠা 85। আমার কাব্য কি সংকলনে যাচ্ছে? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল যোগেশ্বর। বর্ষা ঋতুর উপর তোমার চিত্ররূপময় শ্লোকটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, ওটা নেব। তুমি, শুভাঙ্ক, বার, তোমরা নতুন প্রজন্মের কবি। ক্ষমতার তারতম্য থাকলেও ক্ষুরধার লেখনি তোমাদের, বিশেষত বার। তবে বার, তুমি তো মদেই সব নষ্ট করলে। রতিকান্তকে স্বর্ণ মুদ্রায় মাধ্যির দাম মিটিয়ে দিয়ে শ্রীধর সঙ্গীদের নিয়ে বাইরে এসেছে। গঙ্গার ধার দিয়ে হাঁটছে নেশাগ্রস্ত 5 যুবক। গভীর রাত, লক্ষণাবতীর দীপালোক নিভে গেছে। চলর্মি চঞ্চল, চ লয়কার ময়ময় রে ফস্যই চ ইয়চয় ল। গঙ্গার শীতল বাতাসে অঙ্গ জুড়িয়ে যাচ্ছে সবার। বার, তোমার অন্য কিন্তু বেশি দিন নেই। কেন শ্রীধর? রাজসভায় তোমার কারণের কার্যটা আমি অনেক কষ্ট করে জুটিয়েছি, কিন্তু তুমি মত্তাবস্থায় রাজকার্যে যাও, মহারাজের কাছে অভিযোগ গেছে। সুরাসক্ত বার অস্ফুট স্বরে কিছু বলল। গঙ্গার ছলাৎ ছলাৎ শব্দে তার কথা ভালো বোঝা গেল না। চলো, আমরা মহাশ্মশানের দিকে যাই। শুভাঙ্কর প্রস্তাবে শিউরে উঠল প্রদীপ। না না, গভীর রাতে শ্মশানে না যাওয়াই ভালো, ওখানে এখন ভূতের নৃত্য চলছে। প্রদীপ, তুমি একটা দুর্ধর্ষ কেবল, তোমার কি মুখে না মারিতাম জগৎ, ভয় পাচ্ছ? প্রদীপের আপত্তি ফুৎকারি উড়িয়ে দিল শুভাঙ্ক। ভয় নেই, শ্মশানে আমরা যাব না। চক্রায়ুধের প্রাসাদের উল্টো দিকেই শ্মশান, আমরা এপার থেকে শুধু দেখব। চাই কি বেতাল ভট্টের মতো কোনো অনুপ্রেরণা জুটেও যেতে পারে। পিশাচ অট্টহাস্য করিল, কহিল, মহারাজ, এই শ্মশান ভূমির উপর আপনার কোনো অধিকার নাই, ইহা আমার রাজ্য। কৃত্রিম ব্যঙ্গ বিকৃত স্বরে বলে উঠল বার। যত সব গাঁজাখুরি!
তোমাদের ভয় ডর নেই? সবেতেই তোমাদের কৌতুক। পপিপের গলায় অনুযোগ আছে, উষ্মা নেই। নবীন বান্ধবদের ভয়হীনতায় সে নিজের শঙ্কা কাটিয়ে উঠেছে। পৃষ্ঠা ৮৬। আরে মধ্যরাতের লক্ষণাবতী তো আমরাই শাসন করি। তখন শাস্ত্রী থাকে না প্রহরী থাকে? সবাই তো পড়ে পড়ে ঘুমোয়। বার তো একটা শ্লোকই লিখে ফেললো, মধ্যরাতের লক্ষণাবতী শাসন করে ৪ জন যুবক। তাই নাকি? সে যুবক কে কে? কেন? আমি, বার, শ্রীধর আর গঙ্গ। গঙ্গ? সে আবার কে? চিনবে চিনবে, শিগগির তাকে চিনবে। সে বারেরও এক কাঠি ওপরে যায়। বার মাধ্যি না জুটলে খেপে যায়। গঙ্গকটা গেঁজেল, গাঁজা না পেলে সে রাগের চোটে তাল গাছের মাথায় চড়ে বসে থাকে। অনেক কষ্টে গাঁজা আনিয়ে সাধ্য সাধনা করে তাকে নামাতে হয়। উচ্চ হাস্যে লক্ষণাবতীর রাজপথ প্রকম্পিত করে চলতে লাগলো কবিপঞ্চ। নগর পাড়ের পাশে ভাগীরথীর কূলে চক্রায়ুধের প্রাসাদ। প্রাকারের ওপর অনতি প্রশস্ত বাঁধানো চাতাল। উচ্চাবৎ সোপান শ্রেণী বেয়ে সেই চাতালে উঠল ৫ জন। প্রাকারের মধ্যে স্থানে স্থানে ইন্দ্রক্রোশ রয়েছে। ধানুকিরা সেই রন্ধ্রের ভিতর দিয়ে সরসন্ধান করে। সেই রন্ধ্রপথে উঁকি দিল কবিপঞ্চ। ছায়াময় রাত্রিতে পরপারের মহাশ্মশান আবছা দেখা যাচ্ছে। সেখানে যেন প্রেত লোকের অশরীরী উৎসব শুরু হয়েছে। অন্ধকারে খাদ্যতের কয়াকার দয়জাফুলাওকার তয়কার মতো জ্বলছে কিছু সঞ্চারমান আলো। নিস্তব্ধ বাতাসের শান্তি ভঙ্গ করছে নিশাচর পক্ষীর পক্ষ শব্দ। পিশাচ! ভগ্নকণ্ঠে বলে উঠল পপি। দূর পাগল, ওরা শ্রীগাল, গৃধিনী, তরক্ষ ছাড়া কিছু নয়। নরমাংস লুব্ধ হয়ে এসেছে। শুভাঙ্কের আশ্বাস বাণীতে অবশ্য তেমন স্বস্তি বোধ করল না পপি। শ্মশানের সমীপবর্তী হয়ে কবিকুলের সরব উচ্ছ্বাস কমে এসেছে। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারা। হঠাৎ পপিপ ব্যগ্র হয়ে বলে উঠল, দেখো দেখো। পপিপের ব্যগ্রতার কারণ আছে। প্রাসাদের গঙ্গা তীরবর্তী তোরণদ্বার খুলে গেছে। ধাপে ধাপে মর্মর নির্মিত সোপান শ্রেণী নেমে গেছে গঙ্গাবক্ষে। সোপান শ্রেণী বেয়ে দ্বীপ হস্তে ধীর লয়ে অবতরণ করছে এক রমণী। গাঢ় অন্ধকারে অবগুণ্ঠিতার বেশবাস কিছু বোঝা যাচ্ছে না। শেষ সোপানে নেমে রমণী সহসা মুখ ফিরিয়ে চাইল। দীপালোকের ক্ষণ প্রভায় স্পষ্ট হয়ে উঠল তার মুখ। পৃষ্ঠা ৮৭। আরে, এ সেই ডোমবিটা না? খেয়াঘাটে নৌকো চালায়। এখানে কি করছে? ফিসফিস করে বলল শুভাঙ্ক। চক্রায়ুধের স্বভাব চরিত্র তো ভালোই জানো। ওনার সবেতেই রুচি আছে, শান্ত গলায় বলল শ্রীধর। ঘাটে একটা ছোট নৌকো বাঁধা। ডোমবি তার উপর চড়ে বৈঠা হাতে নিল। রাত্রির নৈশব্দের মধ্যে দুরাগত বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ ক্রমে ক্ষীণ হয়ে এলো। ডোমবি গেল কোথায়? মহাশ্মশানের দিকেই তো মনে হয়। ওখানে মানুষজন আছে? পাগল! চাড়ালরা কেউ সন্ধ্যের পর মহাশ্মশানে থাকে না। তাহলে? মহাশ্মশানের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বৌদ্ধ বিহার আছে শুনেছি। গেলে ওখানেই যাবে। ডোমবিটার সাহস আছে। কবিদের নেশা ছুটে গেছে। নিবিড় রাত্রে ডোমবির রহস্যময় যাতায়াত সবাইকেই ভাবিয়ে তুলেছে। একটা ব্যাপার দেখলে, আমরা ৫ জন গভীর রাত্রে প্রাকারে উঠলাম, কেউ বাধা দিল না। প্রাকার সম্পূর্ণ অরক্ষিত। খেদোক্তি করল শ্রীধর। মহারাজ প্রাচীন হয়েছেন, রাজকার্যে মন দিতে পারেন না। পুত্রদয় দাম্ভিক, অকর্মণ্য, অপরিণত। মহামন্ত্রী সম্পূর্ণ অপদার্থ। যে কোনো অতর্কিত আক্রমণে তাসের ঘরের মতো সবকিছু ভেঙে পড়বে। ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। পরাশর ও বৃন্দাবন। পৃষ্ঠা ৮৮। কেঁদুলির কদম্ব খণ্ডির ঘাটে এক প্রৌঢ় চুপ করে বসে আছেন। সামনে শান্ত অজয় নদ। অস্তগামী সূর্যের আলো তার জলে প্রতিবিম্বিত হয়ে দিক দিগন্তকে লাল আস্তরণে ঢেকে দিয়েছে। অদূরে কুশেশ্বর কয়হস্যু তালিবস্বয়কার তালিবস্বয়বয় রস শিবের মন্দিরে ঘণ্টার ধ্বনি শুরু হয়েছে। স্ফীতদর পুরোহিত মশাই আরতির আয়োজন করছেন। অন্যমনস্ক প্রৌঢ়টি থেলো হুঁকোয় টান দিচ্ছেন। মাঝে মাঝে পাশে রাখা ছোট ছোট উপলখণ্ড অজয়ের জলে নিক্ষেপ করছেন। ব্যাঙের মতো তুড়িলাপ খেতে খেতে উপলখণ্ডগুলি চলে যাচ্ছে কিছু দূর। সন্ধ্যা নামতে প্রৌঢ়টি উঠলেন। হুঁকো বগলে গুটি গুটি গ্রামের পথ ধরলেন। কোনো তরা নেই। অলস মন্থর পদক্ষেপে গ্রাম পথ বেয়ে ঘরের দিকে চললেন তিনি। ঘর বলতে মাটির দেওয়াল দেওয়া ক্ষুদ্র একটি কুটির। উপরে খড়ের ছাউনি, কুটিরের পাশ ঘিরে ছিটে বেড়ার বেষ্টনী। বেষ্টনীর মধ্যে আরেকটি ক্ষুদ্র কুটিরও রয়েছে। যুগল কুটিরের সামনের উঠোনে একটি ক্ষুদ্র বেদিকা।
প্রৌঢ় কুটিরদ্বারের অর্গল মোচন করে প্রবেশ করলেন, দীপ জ্বাললেন। নিরাভরণ কক্ষে শয্যা ছাড়াও বীণা, তম্বুরা ইত্যাদি নানা বাদ্যযন্ত্র আছে। ব্যবহার ও পরিচর্যার অভাবে তারা ধূলিধূসর। পৃষ্ঠা 89। আপনি পরাশরকর্তা আজ্ঞে? প্রৌঢ়ের চটকা ভেঙে গেল। কে আপনি? উন্মুক্ত দ্বার দিয়ে এক মুণ্ডিত মস্তক ব্রাহ্মণ প্রবেশ করেছে। আজ্ঞে, আমি বৃন্দাবন, মহাকবি জয়দেবের অধম সেবক। তারই পত্র নিয়ে আপনার সন্ধানে এসেছি। আসুন। উহ, কত কষ্ট করে যে এসেছি, সকাল থেকে অভুক্ত। ব্রাহ্মণের একটু পাদদক। পরাশর ব্যস্ত হয়ে উঠলেন। অকৃতদার মুক্ত পুরুষ তিনি। মাঝে জয়দেব পদ্মাবতীর দাম্পত্য জীবনের শরিক হয়ে কিছুটা সাংসারিক সুখের আস্বাদ পেয়েছিলেন। এখন আবার নিঃসঙ্গ অনিকেত জীবন। অন্দর থেকে কিছু ফলমূল এনে ক্ষুধার্ত অতিথিকে দিলেন। তারপর আহাররত বৃন্দাবনের দিকে নিঃশব্দে চেয়ে রইলেন। আহার সমাপন করে এক ঘটি জল পান করে তৃপ্তির ঢেকুর তুলল বৃন্দাবন। বাঁচলুম। জয়দেব কেমন আছে? ওনার মন ভালো নেই কর্তা। আপনার কথা খুব বলেন। আমার কথা বলে? হ্যাঁ কর্তা, আমায় বললেন বৃন্দাবন তুমি যাও, পরাশর অভিমান করেছে, তুমি নিজে গিয়ে আমার পত্র তাকে দাও। রাত্রে আহারাদির পর জয়দেবের পত্র পাঠ করলেন পরাশর। বান্ধব বিহানে কষ্ট পাচ্ছেন জয়দেব। লক্ষণাবতীতে তিনি জলচ্যুত মিনের মতো অস্বস্তিতে কালযাপন করছেন। নতুন লেখার কাজ কিছু হচ্ছে না। সেই সব আক্ষেপের কথাই সবিস্তারে লিখেছেন জয়দেব। দীর্ঘ পত্রের শেষ পংক্তিগুলো পরাশরের মনে গেঁথে রইল। লক্ষণাবতীতে আমি সম্মান পেয়েছি, অর্থ পেয়েছি, খ্যাতি পেয়েছি পরাশর, কিন্তু খ্যাতি, অর্থ, সম্মান জীবনের সব নয়। আমার কাব্য যে মৃত্তিকার ঘনিষ্ঠ সংযোগ থেকে উৎপন্ন, সেই মৃত্তিকাচ্যুত হয়ে নির্বান্ধব বিদেশে এসে আমার সৃষ্টির উৎস মুখ শুকিয়ে গেছে। পৃষ্ঠা 90। ভালো লাগছে না পরাশর, একদম ভালো লাগছে না। আমি ফিরতে চাই। কেদুলির সহজ সরল গ্রাম্য জীবনে ফিরতে পারলেই আবার আমি নিজেকে ফিরে পাব। সারা রাত বকবক করল বৃন্দাবন। বাকপটু ঘটক বটে, কথা বলতে না পারলে তার পেট ফেপে ওঠে। আপনি বিয়ে করেননি কর্তা? না, সে দুর্মতি হয়নি। কেন কর্তা? আপনি তো অতি যোগ্য সৎপাত্র। আরে মাথার চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, তাতে কি হয়েছে কর্তা? রাজা বল্লাল সেনের বিধানে তো আপনাদের পোয়া 12। ব্রাহ্মণ অরিদমন মিত্রের নাম শুনেছেন? নমস্য ব্যক্তি। মাথায় হাত ছোঁয়ালো বৃন্দাবন। কেন? 80টি ভার্যার পানি গ্রহণ করেছেন মশাই। এই তো বারেন্দ্রীয় কুমার গ্রামে অট্টালিকা বানাচ্ছেন। ভঙ্গকুলীন? আগে হ্যাঁ, তা আপনি দ্বিধা করবেন না। পরমা সুন্দরী, সুলক্ষণা, সর্বগুণ সম্পন্না, অষ্টম বর্ষীয়া 2-3টি বালিকা আমার জানা আছে। শীঘ্র পারিগ্রহণ সেরে ফেলুন। উৎসাহের চোটে ঝোলা থেকে ভূর্জপত্রের কুণ্ডলী বের করে ফেলল বৃন্দাবন। খুদে খুদে অক্ষরে সেখানে পাত্রপাত্রীর নাম, ধাম, গোত্র বিবরণ সব লেখা আছে। থামো, পাগলামি করো না। কিছুটা কঠোর হয়েই অত্যুৎসাহী বৃন্দাবনকে নিরস্ত করলেন পরাশর। যোগেশ্বরের সংবাদ কি? ভালো আছেন কর্তা। বেশ কয়েকজন বন্ধু বান্ধব জুটেছে। রাজসভায় সম্রাট লক্ষণ সেনকে কাব্য পড়ে শুনিয়েছেন। ম্রিয়মান সুরে বলল বৃন্দাবন। আর পদ্মা বৌদি? উনি আছেন একরকম। পদ্মাবতী নাচ গান করেন এখন? পৃষ্ঠা 91। না কর্তা, উনি পুজো আচ্চা নিয়ে আছেন। প্রথম প্রথম নাচ গান করতেন, এখন তো করতে শুনি না। পদ্মা বৌদি নাচ গান ছেড়ে দিয়েছেন? পরাশরের কণ্ঠে যুগপৎ হতাশা ও বিস্ময়। বৃন্দাবন শয্যায় উঠে বসেছে। চোখ ছোট ছোট করে সে পরাশরের দিকে তাকালো। আপনিও তো কর্তা শুনি খুব গান টান করতেন। করতাম তো। জয়দেব গীত রচনা করত, গাইতো, আমি ছিলাম ওর দোহার। আমরা দুজনে গাইতাম, পদ্মা বৌদি নাচতেন। আপনিও তো কর্তা এখন গান ছেড়ে দিয়েছেন। কি করে বুঝলে? আপনার বীণা, তম্বুরা, খোল, করতাল সবেতে যে ধুলো জমেছে কর্তা। পরাশর ক্ষীণ হাসলেন। তার কুটিরে সঙ্গীত চর্চার অভাব ও বাদ্যযন্ত্রের মালিন্য ধূর্ত বামুনের চোখে ধরা পড়ে গেছে। বখতিয়ার। পৃষ্ঠা 92। আগে নাম ছিল রোহিতাস্যগড়। রয়কার হয়হস্যই তয়াকার তালিবস্যয় গড় ডয়শূন্যরা। কালক্রমে লোকমুখে ঈষৎ বিকৃত হয়ে জায়গাটি এখন রোহতাসগড় নামে পরিচিত। তুর্ক আফগান সেনানায়ক বখতিয়ার খিলজি রোহতাসগড় দখল করে জায়গির কায়েম করেছেন, কিন্তু দুর্গে অবস্থানের বদলে প্রাকারাভ্যন্তরে তাম্বুতে বাস করতেই পছন্দ করেন তিনি।
আজ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে আমন্ত্রণ করেছিলেন বখতিয়ার। সুপ্রচুর ভোজনের আয়োজন ছিল। শূল্যপক্ক ছাগ মাংস, পলান্ন, রেজালা ও সেমাই নির্মিত মিষ্টান্নে সবার উদরপূর্তি ঘটেছে। তাম্বুর অভ্যন্তরে অনেকগুলি দীপদণ্ডে দীপ জ্বলছে, দ্বারে সশস্ত্র প্রহরী। আহারাদির পর মদিরার ভৃঙ্গার সহযোগে হালকা আলাপ আলোচনা চলছিল। উপস্থিত সবারই যোদ্ধা বেশবাস, গণ্ডদেশ শত্রুমণ্ডিত। আলোচনা মূলত আদি রসকেন্দ্রিক। হিন্দু নারীরা কতটা সহজলভ্য এবং রমণকালে মুসলমান পুরুষদের কিভাবে তৃপ্তিদান করে তারই বিস্তারিত বিবরণ সেনানীদের রসনাকে সিক্ত করে তুলল। সমগ্র উত্তর ভারত তুর্কি অশ্বারোহীদের পদভারে কম্পমান। অনায়াসে একটার পর একটা জং হতে হয়েছে। হারামখোর হিন্দুরা লা মরদ আর তাদের নারীরা বহুভোগ্যা, এমনই একটি ধারণা অভিযাত্রীদের মধ্যে বদ্ধমূল। পৃষ্ঠা 93। বখতিয়ার চুপচাপ ছিলেন। অশন বসনে মিতাচার রক্ষার প্রয়াসী তিনি। এক কোণে বসে তুলট কাগজে আঁকা একটি মানচিত্র এক মনে দেখছিলেন। কি দেখছো? মুখ্য সেনাপতি আব্দুল মতিন এগিয়ে এলেন। ভাবছি লখনৌতির কাফেরদের কি করে কবজা করা যায়। শেখ সাহেব কিছু জানিয়েছেন? ঘাড় নাড়লেন বখতিয়ার। করতালি দিতে সশস্ত্র দারোয়ানরা আপাদ মস্তক বোরখা আবৃত এক পুরুষকে এনে উপস্থিত করল। তোমরা এখন যেতে পারো। বখতিয়ারের নির্দেশে প্রহরীদ্বয় অন্তর্হিত হল। রহিম, তুমি বোরখা থেকে বেরিয়ে আসতে পারো। কালো বস্ত্রাবরণের ফাঁক দিয়ে আমাদের পূর্ব পরিচিত পুরুষ আত্মপ্রকাশ করলেন। কি লিখেছেন শেখজি? নিরক্ষর বখতিয়ারকে পত্রের বিবরণ পড়ে শোনাল রহিম। অন্তর্দ্বন্দ্বে দিন গৌড় রাজ্য যে প্রাংশুলভ্য পয়রাফোলা আকার অনুসার তালিবস্বয় হস্য ল ভয়জাফোলা ফলের মতো মুসলমানদের করতলগত হবে, সেই কথা সবিস্তারে লিখেছেন শেখ জালাল উদ্দিন তবরেজি। লখনৌতির কাফেরদের মধ্যে বিরাট গন্ডগোল চলছে। রাজ্য রাজনীতির বিস্তারিত বিবরণ দিল রহিম। হৃষ্ট বখতিয়ার প্রসন্ন হাস্য করলেন। কাফেরদের ফৌজ কত? 50,000 তো হবেই। 50,000? বখতিয়ারের কণ্ঠে বিস্ময় ও আতঙ্ক। ঘাবড়াবেন না জনাব, এদের মধ্যে অনেক আছে বরেন্দ্রীতে। ওখানে বহুত ঝামেলা চলছে। কুমারগ্রাম? বরেন্দ্রীর বিদ্রোহ সম্পর্কে বখতিয়ার অবগত। হ্যাঁ জানাব, কেবারদের সঙ্গে জং চলছে। ফৌজরা অনেক দিন টঙ্কা পাচ্ছে না। এখন রাজার সঙ্গে শেঠদের লেগেছে। কিরকম? পৃষ্ঠা 94। লখনৌতির সবচেয়ে বড় শেঠ চারু দত্ত। ফৌজদের জন্য ওর কাছে 2 কোটি নিষ্ক নিয়েছে শাহজাদা কেশব সেন। শেঠ খুশি নয়। খুশি হবে কি করে? 2 কোটি নিষ্ক কম কথা? মানচিত্র দেখতে দেখতে অন্যমনস্ক সুরে বললেন বখতিয়ার। মানচিত্রে একটি নদীর ছবি। বিহার প্রদেশ থেকে গৌড়বঙ্গে সেই নদী প্রবেশ করেছে। গঙ্গা, হিন্দুদের সবচেয়ে বড়িয়া নদী। লখনৌতির পাশ দিয়ে গেছে। আব্দুল মতিন মানচিত্রে তর্জনী বোলালেন। রাজমহল পাহাড়, এই দিক থেকেই তো গৌড়ে ঢোকা সবচেয়ে সহজ। সহজ বলেই তো রায় লখমানিয়ার নজর সবচেয়ে বেশি ওই দিকেই থাকবে। বক্তা এক তরুণ সেনানী, বয়স 20-র কাছাকাছি, গণ্ডে সদ্যজাত শ্বশ্রুরেখা। বখতিয়ারের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ কাসিম। বুদ্ধিমান ও শৌর্য সম্পন্ন কাসিমকে বখতিয়ার অত্যন্ত স্নেহ করেন। কাসিম, তুমি কিছু বলবে? হ্যাঁ চাচু, রাজমহল পাহাড়ের আশেপাশে গৌড়ের ফৌজ মোতায়েন রাখবে। ওদিক দিয়ে ঢোকা সমীচীন হবে না। তবে আমরা তো এদিক দিয়েও যেতে পারি। মানচিত্রের পশ্চিম রাঢ়ের কজঙ্গলের নিবিড় বনভূমির ওপর তর্জনী বোলালো কাসিম। ওদিকে তো ঘন জঙ্গল, ঘোর আন্ধেরা। ওদিক দিয়ে যাবে কি করে? পথ আছে চাচু, রহস্যময় হাসলো কাসিম। পথ দেখিয়ে নিয়ে যাবার লোক মজুদ আছে। ডোমবি, পৃষ্ঠা 95। প্রকৃত যোগী নারী প্রবাহের গতিকে নিজের ইচ্ছায় চালাতে পারেন ডোমবি। এভাবে পঞ্চবায়ুকে আয়ত্ত করতে পারলেই প্রাণক্রিয়া নিরুদ্ধ করা যায়, তাতেই কাল নিরস্ত হয়। জটিল দার্শনিকতা ডোমবির মাথায় ঢোকে না, তবে শারীরিক সুখ সে ভালোই বোঝে। সন্ন্যাসী বিপরীত মৈথুনে রত হলেন। বিশাল দেহী সন্ন্যাসীর বক্ষ পরে ডোম্বি আরোহণ করল। তার জগনস্থলী নিস্পন্দ, বাহুলতা শিথিল, বক্ষ কম্পিত এবং নেত্র নিমিলিত হল। সন্ন্যাসীর অপরিসীম ক্ষমতা। দীর্ঘ সময় ধরে তাদের মৈথুন লীলা চলল। এক সময় পরিতৃপ্ত সন্ন্যাসী শয্যা ত্যাগ করলেন। রক্তাম্বর পরিধান করে ধীর পায়ে বিহার পরিত্যাগ করে ভাগীরথী নদীর দিকে চললেন। বন্ধুর কঙ্কর বহুল পথ, মহাশ্মশানের এক পাশ দিয়ে বিসর্পিল সেই পথ নদীর ধারে গিয়েছে।
হাতে দীপ বা উল্কা নেই, তবু সন্ন্যাসী স্বচ্ছন্দ গতি, যেন দিবালোকে প্রশস্ত রাজপথ দিয়ে চলেছেন। জনবসতিহীন নদীতট এক স্থানে ঢালু হয়ে জলে এসে মিশেছে। এক বৃহৎ অশ্বত্থ গাছের সঙ্গে একটি ক্ষুদ্র ডিঙি নৌকো রজ্জু দিয়ে বাঁধা। রজ্জুর বন্ধন উন্মোচন করে সন্ন্যাসী ডিঙি নৌকোয় চড়ে বসলেন। বলিষ্ঠ বাহুর আন্দোলনে বৈঠা বেয়ে চললেন তিনি। পৃষ্ঠা ৯৬। সন্ন্যাসী প্রফুল্ল, গুনগুন করে গান করছেন। দেহ মন নৈশ শীতল সমীরে স্নিগ্ধ হয়েছে। অষ্টমীর চাঁদ ছাড়া এই নিশীথ অভিযানের সাক্ষী কেউ নেই। না, অন্য সাক্ষীও ছিল। নদীর ধারে বসে নিঃশব্দ অপলক ডোমবি সন্ন্যাসীর অভিযাত্রাকে অনুসরণ করছিল। পরপারের নিভৃত ঘাটে এসে ডিঙি একসময় ভিড়ল। মূল লক্ষণাবতীর ক্রোশ দুয়েক উত্তরে এই ঘাট ধাপে ধাপে সোপান শ্রেণী উঠে এক বিশালাকৃতি প্রাসাদের দেউড়িতে শেষ হয়েছে। সন্ন্যাসী সোপান শ্রেণীর দিকে গেলেন না। ঘাটের পাশে প্রাকারের এক নিভৃত কোণে এসে দাঁড়ালেন। প্রাচীর গাত্রের এক লোহার আংটা ধরে টানলেন তিনি। ঘর ঘর শব্দে প্রস্তরখণ্ড সরে গিয়ে এক গুপ্ত দ্বার প্রকাশ পেল। সন্ন্যাসী সেই গুপ্ত দ্বার দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। প্রস্তরখণ্ড আবার সশব্দে গুপ্তদ্বারকে ঢেকে দিল। কাণ্ঠপাদের নৌকো যতক্ষণ দৃষ্টিগোচর হলো, এক দৃষ্টে সেদিকে চেয়ে রইল ডোমবি। তারপর চটকা ভাঙল তার। ক্ষিপ্র পদক্ষেপে বিহারে ফিরে চলল সে। রাত্রি দ্বিতীয় প্রহর। শৃগালের ঐক্যতানে শ্মশানভূমি মুখর। আকাশে নিঃশব্দে পক্ষ বিস্তার করে উঠছে মাংসাশী গৃদ্ধ। গয়রি ধয়রফলা। ডোমবির ভয় ডর নেই। বিহারে প্রবেশ করে সে দ্বীপ জ্বালালো। তারপর নিদ্রিত শ্রমণদের কক্ষদ্বারে সজোরে টোকা দিল। কে কে? সাক্ষ্যশ্রী ভদ্রের তালিবস্বয়াকার কয়জাফলা তালিবস্বয়ের রফলা দীর্ঘই ভ দয়রফলা একার র নিদ্রাজড়িত কণ্ঠস্বর শোনা গেল। পথশ্রমে তিনি শ্রান্ত, নিদ্রামগ্ন, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের আশঙ্কায় সজাগ রয়েছে। তোমাদের খুব বিপদ, তোমরা পালাও। পালাবো? এই বিহারে পর্ণশবরী দেবীর পুজো হয়। পর্ণশবরী? সাক্ষ্যশ্রী ভদ্র চমকে উঠলেন। এখানে মানুষ বলি হয় নাকি? হ্যাঁ, সন্ন্যাসী তোমাদের বলি দিতে চায়। কাণ্ড কোথায়? রাজধানীতে গেছে, কাল ফিরবে। আমাকে তোমাদের উপর চোখ রাখতে বলে গেছে। দুই শ্রমণেরই ঘুম চটে গেছে। শয্যায় উঠে বসেছেন তারা। সাক্ষ্যশ্রী ভদ্র তার তরুণ সঙ্গী মণিপদ্মের দিকে চাইলেন। তারপর দুজনে ভয় ব্যাকুল মুখে ডোমবির দিকে তাকিয়ে রইলেন। পৃষ্ঠা ৯৭। সন্ন্যাসী কাণ্ঠপাদ এক গোপন গহ্বর দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সোপান শ্রেণী ধাপে ধাপে নেমে গেছে। ১০-১২ হাত নাম্বার পর সন্ন্যাসী ভূমি স্পর্শ করলেন। নিকষ অন্ধকার। সন্ন্যাসীর অবশ্য আলোর প্রয়োজন নেই। রাত্রিচর প্রাণীর মতোই প্রখর তার দৃষ্টিশক্তি। কয়েক পা এগিয়ে ডান দিকের প্রাচীরে সন্ন্যাসী আরেকটি লোহার আংটায় টান দিলেন। আরেকটি গুপ্ত দ্বার সশব্দে খুলে গেল। এবার সোপান শ্রেণী ধাপে ধাপে উপরে উঠে গেছে। সন্ন্যাসী উঠতে আরম্ভ করলেন। অনেকটা উঠে সমতল স্থান। সন্ন্যাসী দাঁড়িয়ে দম নিলেন। শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ রাত্রির স্তব্ধতাকে ভঙ্গ করল। প্রাসাদ শীর্ষের একটি কক্ষের দ্বারে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী। অর্গল মোচন করে প্রবেশ করলেন তিনি। দীপ জ্বালালেন। দর্পণের সামনে দাঁড়িয়ে সবলে স্বীয় জটাজুটো ধরে টান দিলেন। সরীসৃপের নির্মুখ উন্মোচনের মতো ছদ্ম জটাজুটো খসে বেরিয়ে এলো। দর্পণের সামনে দণ্ডায়মান এক সৌম্য দর্শন প্রৌঢ়। প্রৌঢ় হাসলেন। শুভ্র দর্শন পংক্তি ঝিকমিকিয়ে উঠল। একই অঙ্গে এত রূপ। শ্মশানে আমি কাপালি সন্ন্যাসী কাণ্ঠপাদ, আর এখানে? স্বগতোক্তি করতে করতে কুলুঙ্গিতে রক্ষিত শুভ্র গুল্ফ শশ্রু অভ্যস্ত হাতে পরে নিলেন তিনি। দর্পণের সামনে নতুন একটা মুখ ভেসে উঠল। কাপালি সন্ন্যাসী নয়, সৌম্যদর্শন প্রৌঢ়ও নয়। দর্পণে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুচকি হাসলেন আচার্য গুণবিষ্ণু। তারপর রক্তাম্বর ত্যাগ করে ক্ষৌম বস্ত্র পরিধান করে নিচে নেমে গেলেন তিনি।